তৌফিক স্টোরিতে স্বাগতম। আমাদের গল্প এখনও শেষ হয়নি, ফিরে এসেছি অন্য গল্প পরিচয়ে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। রোজ রোজ তরকারি চাইতে বাড়ি আসিস কামলার পোলা। তোর মায়ের কি লজ্জা শরম নাই? তোর বাপের জন্য কি আমি তরকারির ভান্ডার খুলে রাখছি? দূর হয়ে যা চোখের সামনে থেকে। বছর 15 আরহামকে ওর মা ছোট্ট একটা বাটি হাতে চেয়ারম্যান বাড়িতে পাঠিয়েছিল একটু বাসি তরকারির জন্য। অমনি চেয়ারম্যানের স্ত্রী রিনা বেগমের ধমক শুনে পাথর হয়ে যায় ও লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। আরহাম আসতে চায়নি, কিন্তু মায়ের ধমক শুনে আসতে বাধ্য হয়েছে। এখন তরকারি না নিয়ে বাসি গেলে হয়তো লাঠি দিয়ে মারবে, তাই অসহায় চাহনিতে রিনা বেগমের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে, একটুই তো চেয়েছি চাচি, বাবা মাঠে কাজ করতে যাবে, বাড়িতে মা পান্তা ভাত রেখেছে, একটু তরকারি পেলে বাবা পান্তা খেত। রিনা বেগম ঝাঁঝালো কণ্ঠে বলেন, সে তোর বাবা জাহান্নামে যাক, আমার জানার প্রয়োজন নেই। আর কামলার ছেলে আমাকে কোন সাহসে চাচি বলছিস তুই? ম্যাডাম বলবি। এখন যা চোখের সামনে থেকে, শরীর থেকে বাজে গন্ধ আসছে। কথাটা রিনা বেগম বলে দরজা লাগিয়ে দিতে নিবে, অমনি পেছন থেকে চেয়ারম্যান আবিদ সাহেব কর্কশ কণ্ঠে বলে, কই গো রিনা, সকাল সকাল অমন চেঁচাচ্ছ কেন? চেঁচামেচি কি আর করি সাধে? তোমাকে কতবার বলেছি বাড়ির সামনে থেকে ওই কামলার পরিবারকে তুলে দিতে, শোনো না তো আমার কথা। রোজ রোজ ওই মুখপুরি সাহানা ওর ছোট বাচ্চাকে পাঠায় তরকারি ভিক্ষা নিতে। আরে রাগ করো কেন? ওর মুখের উপর একটু পচা তরকারি ছুঁড়ে মারো, তাহলেই চলে যাবে। এইসব ছোট লোকের লজ্জা নেই, ঘাড় ধাক্কা দিয়েও কুকুরের মতো ঘেউ ঘেউ করে বসে থাকবে। কথাটা বলে আবিদ সাহেব এগিয়ে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা আরহামের কান টেনে ধরে রাগী কণ্ঠে বলে, শোন কমলার বাচ্চা, তোর মাকে বলবি তোরে যেন আর না পাঠায় তরকারি নিতে। যদি পাঠায় তবে তোর মায়ের পিছন দিয়ে তরকারি ঢুকিয়ে দিব। আরহাম ওর মায়ের নামে চেয়ারম্যানের মুখ থেকে বাজে কথা শুনে মাথাটা তুলে তাকায়। 15 বছর বয়স, বেশ বুঝতে পারে চেয়ারম্যানের কথার অর্থ। রাগী হিংস্র চোখে কিছু বলতে যাবে, তার আগে রিনা বেগম ওর মুখের উপর তরকারির পলিথিন ছুঁড়ে মেরে বলে, নে যা গিয়ে তোর কামলা বাবাকে খাওয়া। নিজেরা আসতে পারে না, তোকে দিয়ে ভিক্ষা করায়। তোর মাকে কাজে পাঠাই দিবি, বিনিময়ে টাকা পয়সা দিব না বাপু। কাজ করে তরকারি নিয়ে যাবি। দেখুন চাচি, আমাকে যা বলার বলুন, বাবা মাকে কিছু বলবেন না। আমার রাগ হয়, মানছি আমরা গরিব, কামলা, তাই বলে এইভাবে বলবেন? আবিদ সাহেব আরহামের কথা শুনে ওর চুলের মুঠি চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলে, বললে কি করবি রে? চিনিস তুই আমায়? তোকে শতবার আমি জেলের ভাত খাওয়াতে পারে। 2 দিনের ছোকরা চা ভাগ সামনে থেকে, নয়তো চামড়া তুলে নিব। আরহামের রাগ ততক্ষণে দ্বিগুণ হয়ে গিয়েছে। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে থাকা পচা বাসে তরকারি পলিথিনটা তুলে নিয়ে হুট করে চেয়ারম্যানের মুখের ওর শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করে এক দৌড়ে পালিয়ে যায়। হঠাৎ ছোট ছেলের এমন আক্রমণে আবিদ সাহেব কিছু বুঝে ওঠার আগেই পলিথিন ফেটে গিয়ে সমস্ত তরকারি তার চোখ, মুখ, এমনকি নাকের মধ্যে ঢুকে যেতেই গগন ফাটানো চিৎকারে লাফাতে শুরু করে। পাশে দাঁড়িয়ে থাকা রিনা বেগম দ্রুত তার হাত ধরে বাথরুমে নিয়ে যেতে থাকে, কেননা তিনি রাগ করে বাসি তরকারিতে 10 চামচ মরিচ গুঁড়ো গুলিয়ে দিয়েছিলেন, যাতে আরহামের বাবা একটু মুখে দিতে না পারে। ততক্ষণে আরহাম এক দৌড়ে ওর বাড়িতে ঢুকে ছোট ঝুপড়ির রান্নাঘর থেকে বেরিয়ে আসেন শাহানা বেগম। ছেলেকে এমন দৌড়ে আসতে দেখে তিনি কিছু না বলেও হাতের তরকারি বাড়িতে তরকারি না দেখে তিনি বেশ রাগী কণ্ঠে বলেন, কি রে আরহাম, তোরে না তোর চাচার বাড়ি একটু তরকারি আনতে পাঠালাম, খালি হাতে কোথা থেকে দৌড়ে আসলি? আরহাম রাগে ওর মায়ের দিকে তরকারির বাটিটা ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে, নেই রিমা, ওদের ভিক্ষার পচা তরকারি। চাচা তোমাকে অনেক বাজে কথা বলেছে, তাই আমি তরকারি চাচার মুখে ছুঁড়ে ফেলে চলে এসেছি। কথাটা বলে আরহাম নিজের ঘরে চলে যেতে নিবে। অমনি শাহানা বেগম ছেলের হাত ধরে টেনে ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মেরে বলেন, হারামজাদা, জন্ম নিছিসই তো ভিখারির ঘরে, তরকারি যে ফেলে দিয়ে আসছিস। বলি তোর বাবাকে কি খাইয়ে মাঠে পাঠামো? ঘরে বাজার নাই জানিস না?
আরহাম গালে হাত দিয়ে হু হু করে কেঁদে ফেলে। ঘর থেকে বড় ছেলের কান্না শুনে বেরিয়ে আসেন জামান সাহেব। স্ত্রীর থেকে ছেলেকে নিজের পেছনে আড়াল করে নিয়ে বলেন, এই শাহানা, ছেলের গায়ে হাত তুলছো কেন? কি করেছো? শাহনা বেগম আরো দ্বিগুণ রেগে গিয়ে বলেন, তুমি চুপ করো। বাপ তো ছিল চেয়ারম্যান, বড় ছেলে হয়ে পড়াশোনা করনি, সারাদিন ফল আমোদ ফুর্তি করে বেরিয়েছো। দেখে ছোট ভাইটা ঠকিয়ে সব সম্পত্তি নিজের করে নিয়েছে, এমনকি বাপের ক্ষমতা চেয়ারম্যান হয়েছে। আর তুমি বড় ছেলে হয়েও পথের ফকির, ঘরে এক ফোঁটা বাজার নাই। ছোট ভাইয়ের বাড়ি থেকে পচা তরকারি আনলে পেটে ভাত যায়, আর সেই তোমার ছেলে এত রাগ কই থেকে আসে শুনি? জামান সাহেব স্ত্রীর কথাই মন খারাপ করেন, সাথে লজ্জাও পান। লজ্জা মিশ্রিত কণ্ঠে ছেলেকে বলেন, বাপজান, আমার বলতো তোর মা তোরে মারলো কেন? কিছু করেছিস তুই? না বাবা, মা সকালে জোর করে চাচার বাসায় তরকারি আনতে পাঠিয়েছিল। সেখানে চাচা চাচি তোমাকে আর মাকে অনেক বাজে কথা বলেছে দেখে আমি তরকারি না নিয়েই চাচার মুখে ছুঁড়ে মেরে চলে এসেছি। আমি চাই না ওদের পচা তরকারি ভিক্ষা, আমি না খেয়ে থাকবো। জামান সাহেব ছেলের কপালে চুমু দিয়ে বলেন, ঠিক করেছিস। সব সময় এমন মন মানসিকতা নিয়ে চলবি বাবা। আর শোনো শাহানা, আর কখনোই আবিদের বাড়িতে তরকারি চাইতে পাঠিও না ছেলেকে। আমি মাঠে গিয়ে যাচ্ছি, বেশ ভালো শাক আর পটল হয়েছে, তুলে আনছি গরম গরম শাক আর পটল ভাজি দিয়ে ভাত খাবো। কথাটা বলে জামান সাহেব বেরিয়ে যান বাড়ি থেকে। শাহানা বেগমও ছেলের দিকে কটমট চোখে তাকিয়ে বলেন, বাবার মতোই হয়েছুস, আত্মসম্মানওয়ালা লোক। পকেটে দুটো টাকা নেই, কিন্তু চাই সম্মান। যা ঘরে গিয়ে পড়তে বস, দুটো ভাত রান্না করি, 4টা গিলে স্কুলে চলে যাবি। আরহাম ওর মায়ের কথায় কোনো জবাব না দিয়ে চলে যায় ঘরে। অমনি দরজার আড়াল থেকে বেরিয়ে আসে 9 বছরের সুমি, আরহামের একমাত্র ছোট বোন। বোনকে ছুটে আসতে দেখে আরহাম দুহাত বাড়িয়ে কোলে তুলে নেয়। সুমিও ভাইয়ের কোলে উঠে কাঁধে মাথা রেখে বলে, ভাইয়া, মা খুব মেরেছে তাই না? তোমার কি খুব লেগেছে? না বোন, আমার একটুও লাগেনি। তা তুই কোথা থেকে দেখলি শুনি? ওই যে দরজার কোণে লুকিয়ে, নয়তো আমাকেও মারতো। আমি থাকতে তোর গায়ে কেউ হাত দিতে পারবে না রে বোন। এখন পড়তে বসি চল, নয়তো মা আবার লাঠি নিয়ে আসবে। কথাটা বলে আরহাম বোনকে কোলে নিয়ে পড়তে বসে। এদিকে ঘণ্টাখানেক অসম্ভব জ্বালা যন্ত্রণা সহ্য করে কিছুটা শান্ত হয়েছে আবিদ সাহেব। তার পুরো মুখ তখনও ভীষণ রকম জ্বলছে। দুহাতে পাগলের মতো বরফ ঘষতে থাকেন। পাশে দাঁড়িয়ে থাকা রিনা বেগম ভয়ে ভয়ে স্বামীর মুখের দিকে তাকান। পুরো মুখ লাল টকটকে হয়ে গিয়েছে, চোখের কোটরে রক্ত জমাট বেঁধে গিয়েছে। আবিদ সাহেব হাতে ছোট আয়না নিয়ে এক পলক নিজের চেহারা দেখে রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলেন, আরহাম, তুই আমার ভাতিজা হলেও আমাকে যতটা যন্ত্রণা দিয়েছিস তার চেয়েও বহুগুণ জ্বালা যন্ত্রণা আমি তোকে দিব। হ্যাঁ, তোকে আমি এর উপযুক্ত শাস্তি দিবই। কথাটা বলতে বলতে আবিদ সাহেব বরফ পানিতে মুখ চুবিয়ে ফেলেন। জামান সাহেবও ততক্ষণে নিজের 2 বিঘা জমি থেকে পটল আর লাল শাক তুলে নিয়ে হাঁটতে থাকেন বাড়ির দিকে। সরু আইল, তার উপর না খাওয়া শরীর, চোখ মুখ ঝাপসা হয়ে আছে, যার কারণে অনেকবার হোঁচট খেতে খেতে বাড়ি এসে স্ত্রীর হাতে লাল শাক আর পটল তুলে দিয়ে ঘরে ঢুকতেই ছেলে মেয়েকে পর টেবিলে দেখে মনে শান্তি পান। নিজের ঘরে গিয়ে বিছানায় শরীরটা এলে দিয়ে আফসোস করেন, কেন তিনি ছোট ভাইটার মতো পড়াশোনা করল না? কেন তার একটা বারও মনে পড়ল না তার ভবিষ্যতের সন্তান নাতি নাতনিদের কথা? হায়, আফসোস হয় আজ। আর কিছু করেনি। বাবা দিয়ে যাওয়া 4 বিঘা জমি ছাড়া আজ তিনি পথের ফকির, অথচ তার ভাই বিশাল বড় দালান ঘরের মালিক, 100 বিঘা জমি, কোটি কোটি টাকা আর গাড়ি বাড়ির মালিক। কথাগুলো ভাবতে গিয়ে চোখ থেকে টুপ টুপ করে 2 ফোঁটা পানি গাল গড়িয়ে মাটিতে পড়ার আগে মুছে ফেলেন। ভাঙা টেবিলের উপর থেকে পানি গ্লাসটা নিয়ে কয়েক চুমুক খেয়ে উঠে গিয়ে ছেলের ঘরে যান। গভীর মনে পড়তে থাকা আরহাম বাবার উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। জামান সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় আর মেয়েকে কোলে তুলে নিয়ে বলে, বাবা আরহাম, জীবনে কিছু করতে হলে পড়ার বিকল্প নেই। মন দিয়ে পড়াশোনা করো। তবে তার চেয়েও বড় কথা হলো কখনো মিথ্যার আশ্রয় নিও না। সৎ থাকো, জীবনে সফল হবে।
আরহাম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। জামান সাহেবও ছেলের পাশে বসে টুকটাক পড়া দেখিয়ে দিতে থাকেন। এমন সময় সুমি বলে, বাবা, ও বাবা, বলো মা। আবির চাচুর মতো আমাদের বাড়ি কবে হবে? জানো বাবা, আবির চাচুর বাড়িতে না বেশ ঠান্ডা, আমাদের না বাড়ির মতো গরম নেই। আমি চাচুর বাড়িতে থাকতে চাইলে চাচি আমাকে বের করে দেয়। তা তো দিবেই মা, ওটা তো আমাদের বাড়ি নয়, ও বাড়িতে আর যেতে হবে না, কেমন? আচ্ছা বাবা, তবে তুমি আমায় অমন একটা বাড়ি বানিয়ে দেবে কিন্তু। হ্যাঁ, তুমি বড় হয়ে ডাক্তার হও, তখন বানিয়ে দিব। এমন সময় রান্নাঘর থেকে শাহানা বেগমের কণ্ঠ ভেসে আসে। হয়েছে, ছেলে মেয়েদের বহুত জ্ঞান দিয়েছো, এখন দয়া করে রান্নাঘরে এসে বাপ ছেলে মেয়ে মিলে চাটা খেয়ে আমাকে উদ্ধার করো, আমার আরো কাজ আছে। বাবা আর হাম, চল গিয়ে খেয়ে আসি, নয়তো তোর মা আবার রেগে আগুন হয়ে যাবে। কথাটা বলে জামান সাহেব হালকা হেসে ছেলে মেয়েকে নিয়ে খেতে বসেন। শাহানা বেগম শাকার পটল ভাজি তুলে দেওয়ার পর কড়াই থেকে ডিম ভাজি তুলে দিয়ে বলেন, বলছি আরহামের বাবা, এভাবে আর কতদিন চলবে বলো তো? বাড়িতে তেমন চাল নেই, বাজার তো নেই, তোমার পকেটে টাকাও নেই, ধান পাকতে আর কতদিন লাগবে? জামান সাহেব ডিম দিয়ে ভাত মেখে মেয়েকে খাইয়ে দিতে দিতে বলেন, তোমার ওসব চিন্তা না করলেও চলবে, রিজিক আমিই নই, আল্লাহ নির্ধারণ করে দেন। ধান পাকতে শুরু করেছে, আল্লাহর রহমতে ভালো দান হয়েছে, আশা করি এবছর আর অভাব থাকবে না। বিয়ের পর থেকে তাই তো শুনে আসছি, বিয়ের সময় বাবা চাচারা চেয়ারম্যানের বড় ছেলে দেখে খোঁজ খবর না নিয়েই বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে ফেললো। আগে জানলে তোমাকে কখনোই বিবাহ করতাম না। এটা তোমার বাবা চাচার লোভের ফল, তাদের কাছে গিয়ে এসব বলবে। চেয়ারম্যান আমার বাবা ছিল, আমি নই, যে আমার অটেল সম্পত্তিও থাকবে। সময় থাকতে নিজেকে শুধরে নাও শাহানা। কথাটা বলে খেতে মন দেয় জামান সাহেব। আরাম বাবা মায়ের কথার ফাঁকে নিজের খাওয়া শেষ করে ঘরে চলে আসে। সকাল 9টা বেজে গিয়েছে। স্কুলে যেতে হবে 20 মিনিটের পথ হেঁটে, আর দেরি করা চলবে না। দ্রুত ছোট বোনকে নিয়ে বের হয় স্কুলের উদ্দেশ্যে। আরাম জোরে জোরে হাঁটলেও সুমি হাঁপিয়ে ওঠে, থেমে যায়। আরাম মুচকি এসে বোনকে কোলে তুলে নিতেই সুমি ওর গলা জড়িয়ে ধরে। আরাম হাঁটতে হাঁটতে সুমির নাক টেনে দিয়ে বলে, সুমি, তুই কিন্তু দিন দিন অভিনয় শিখে যাচ্ছিস, কোলে উঠবি, মুখে বলতে পারিস না? তুমি তো ভাইয়া সব জানো, আমি এতটা পথ হাঁটতে পারি না, তাহলে কেন শুধু শুধু হেঁটে নাও শুনি? কোলে করে নিয়ে যাবে আমায়? সে না হয় নীলা, কিন্তু বড় হতে হতে সবকিছু নিজেকেই করতে হবে। যখন তোমার মতো বড় হব তখন ভাববো। এখন জলদি জলদি চলো তো, দেরি হয়ে গেল স্কুলে যেতে। তবে রে, মারবো একটা থাপ্পড়। সুমি আরহামের গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে ফেলে। আরহামও বোনকে বুকের মাঝে আগলে নিয়ে জোরে পা চালায়। এদিকে ছেলেমেয়েকে স্কুলে যাওয়ার সময় 2 টাকা দিতে না পারার ব্যর্থতায় মুখটা শুকনো করে বসে আছে জামান সাহেব। শাহানা বেগম তা লক্ষ্য করে এগিয়ে এসে বলেন, কি গো, এভাবে মুখটা শুকনো করে বসে আছো কেন? তখন আমার কথা রাগ করেছো? তোমার কথায় আর রাগ করে কি হবে শাহানা? তুমি তো আর মিথ্যা কিছু বলনি। তোমার কত আশা ছিল সোনার গহনা পরে থাকবে স্বামীর বাড়ি, অথচ তুমি চাকরানির মতো খেটে চলেছো। শাহানা বেগম স্বামীর মন বোঝেন, বেশ অভিমান করেছে তার উপর, তাই তিনি আর অত না ভেবে হুট করে জামান সাহেবের পা চেপে ধরে মাটিতে বসে পড়ে। চলো চলো চোখে বলে, আমাকে ক্ষমা করে দাও আরহামের বাবা, আমি আর কখনো তোমাকে ওভাবে খোঁটা দিয়ে কথা বলবো না, দয়া করে আমার উপর অভিমান করে থেকো না। জামান সাহেব স্ত্রীর কাজে হতভম্ব হয়ে যায়। পরক্ষণেই দ্রুত স্ত্রীকে পা থেকে টেনে তুলে নিজের পাশে বসিয়ে বলেন, কি করছো শাহানা? এতদিন হলো সংসার করছো আমার সঙ্গে, অথচ আমার মন বুঝলে না। তোমাকে আমি বাড়ি গাড়ি সোনাদানা দিতে না পারলেও ভালোবাসি, আর সেই ভালোবাসার মানুষের কথায় অভিমান করব? শাহানা বেগম আলতো করে স্বামীর বুকে মাথা রেখে বলেন, তাহলে এমন শুকনো মুখে বসে রইলে যে, মাঠে যাবে না কাজ করতে? আসলে ছোট বাচ্চাগুলো স্কুলে গেল, ওদের হাতে টাকা দিতে পারছি না 2 মাস ধরে, তাই মনটা খারাপ। সত্যি আমার হাতে একটা পয়সা নেই, ভাবছি এবার ধান বিক্রি করে বাজারে একটা মুদিখানার দোকান দিব, এতে অন্তত পকেটে কিছু টাকা থাকবে। তুমি কি বলো?
হ্যাঁ তাই করো। আর শোনো না, আমার বাবা মায়ের একসাথে জিয়ারত হবে, গরু জবাই করবে। ভাবছি 2 ছেলে মেয়েকে নিয়ে যাব, একটু মাংস খেতে পারবে। রোজ রোজ ওদের পাতে আর শাক ভাত তুলে দিতে পারি না। ঠিক আছে, যেও। আমি দেখি, যাওয়ার চেষ্টা করব। কথাটা বলে জামান সাহেব চলে যান মাঠের দিকে। শাহানা বেগম মনমরা হয়ে বসে থাকেন, কেননা তিনি জানেন জামান সাহেব কখনোই যাবেন না তার বাবার বাড়ি, কেননা তার বাকি বোনেরাও জামিনী আসবে, যাদের কোটি কোটি টাকা, সেখানে তার স্বামী হতদরিদ্র, ওদের সামনে বেমানান। তবে শাহানা বেগম ভাবনা শেষে মুচকি হাসেন, কেননা তার স্বামীর অর্থবিত্ত না থাকলেও তার ভালোবাসার পুরোটাই তিনি পান, যা তার বোনেরা পায় না। স্কুলে আরহাম সুমিকে ওর ক্লাসে রেখে নিজের ক্লাসে যেতে নিবে, পেছন থেকে ওর স্কুল ব্যাগ টেনে ধরে আবির। আচমকা টান অনুভব করে পিছন ফিরে তাকাতে দেখতে পাই ওর চাচাতো ভাই আবির দাঁড়িয়ে আছে, সাথে ওর কয়েকটা বন্ধু। আবির আরহামের 1 বছরের ছোট বলে তুই করে ডাকে। কি রে আবির, ব্যাগ টেনে ধরলি কেন? কিছু বলবি? আবির কোনো কথা না বলেই ধূপধাপ কয়েকটা ঘুষি মারে আরহামের নাক মুখে। আচমকা এমন আঘাতে আরহাম বড় হলো মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আবির সহ ওর বন্ধুরা আরহামকে লাথি মারতে শুরু করে। আরহাম ব্যথায় কাতরাতে শুরু করে। ততক্ষণে প্রিন্সিপাল স্যার সহ আরও কিছু শিক্ষক ছুটে আসতে শুরু করেছে, যা দেখে আবির ওর বন্ধুদের নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার আগে আরহামকে সজোরে লাথি মেরে বলে, শালা, আজ বেসিক্যালি এর পরে তোকে একা পেলে খুন করবো। আমার বাবার মুখের উপরে তরি তরকারির পলিটিং ছুঁড়ে মারিস তুই? তোর কলেজে আমি এটা কুকুরকে খাওয়াবো, মনে রাখিস। আমি চেয়ারম্যানের ছেলে। প্রিন্সিপাল এজাজ স্যার ততক্ষণে ছুটে এসে আরহামকে স্কুলের পাশেই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নাক ফেটে গিয়ে রক্ত পড়ছে আর শরীরের অনেক জায়গায় কেটে গিয়েছে। ডাক্তাররা বেশ ভালো মতো পরিষ্কার করে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে দেয়। ততক্ষণে আরহামের সহপাঠীরা জেনে গিয়েছে তাদের ক্লাসের ফার্স্ট বয় আরহামকে জুনিয়ররা পিটিয়েছে। তারা পুরো স্কুল ক্যাম্পাসে চষে বেড়াচ্ছে, কেননা কোথাও নেই আবিরা আর ওর বখাটে বন্ধুরা। প্রায় ঘণ্টাখানেক স্বাস্থ্য কমপ্লেক্সে শুয়ে থাকার পর আরহামের ব্যথা কিছুটা কমে। প্রিন্সিপাল স্যার আরহামের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বাবা, আরহাম এখন কেমন বোধ করছো? ভালো স্যার। আবির হঠাৎ তোমার উপর রেগে গেল কেন? ও তো স্কুলে পড়লেও কখনো স্কুলের মধ্যে প্রবেশ করেনি, সব সময় ওই টঙের দোকানেই বিড়ি সিগারেট খেয়ে বাসায় চলে যেত। প্রতিশোধ নিল স্যার। যাই হোক বাবা, তুমি এখানে শুয়ে থাকো। আমি আমার প্রাণপ্রিয় বন্ধু মানে তোমার বাবা জামানকে ফোন করে বলি তুমি অসুস্থ, যেন নিয়ে যাই। আরহাম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার একটু পর কেবিনে কান্না করতে করতে ছুটে আসে সুমি। আরহাম বোনকে কান্না করতে দেখে বিচলিত হয়ে বলে, আরে আরে, আমার বোন কাঁদে কেন? কেউ কিছু বলেছে? সুমি কাঁদতে কাঁদতে আরহামকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আবির ভাইয়া কেন মারলো ভাইয়া? তোমাকেই কেন সবাই এত মারে? বোনের এহেন প্রশ্নে কি উত্তর দিবে ভেবে পায় না আরহাম। আসলেই তো, কি উত্তর দিবে সে? কাউকে নিজ থেকে মারা থাক, তাদের সাথে ঝামেলাও করতে যায় না সে, তবুও সবার আগেই ওই মার খেয়ে বসে থাকে। আরহাম বোনকে শান্ত হতে বলে দরজার দিকে তাকায়। একটা মেয়ে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে ওদের দেখছে। আরহাম চিনে ফেলে, আর কেউ না, প্রিন্সিপাল এজাজ সাহেবের মেয়ে ইনায়া, সুমির বান্ধবী। দরজার পেছনে আর তোকে লুকিয়ে থাকতে হবে না, আমি দেখে নিয়েছি। তোকে ভেতরে চলে আয়। আরহামের ডাক শুনে নিমিষেই ভেতরে আসে পরীর মতো একটা মেয়ে। পোকা খেয়ে নাও দাঁতে খিলখিল করে হেসে সুমির পাশে দাঁড়ায়। আরহাম বেশ বিরক্ত হয়ে বলে, এই গাধি, তুই দেখছিস না আমি অসুস্থ? আরে তোর বান্ধবী কান্না করছে, তুই আমার বোনটাকে সান্ত্বনা দিবি না তো? বেহার মতো পোকা খাওয়া দাঁত বের করে বিশ্রী হাসি দিচ্ছিস। ইয়ানা মুখটা গম্ভীর গম্ভীর করে বলে, হ্যাঁ, আমি তো বিশ্রী, আর সুমিই বুঝি তোমার আপন? ক্লাস 1-এ পড়া ইয়ানার মুখ থেকে কথাটা শুনে আরহাম বেশ অবাকই হয়, সেই সাথে দুষ্টুমির হাসি দিয়ে বলে, আরে সুমি তো আমার বোন, আর তুই তো হলি আমার কিউট হব বউ। তোকে কি বোন বলতে পারি আমি, বল? আরহামের কথাই ইয়ানা লজ্জারাঙ্গা হাসি দিয়ে বলে, তোমার বউ হতে আমার বয়েই গিয়েছে। তবে আরহাম জানো, তোমার নাকটা না জোকারের মতো লাগছে।
কি সুন্দর কিউট করে ব্যান্ডেজ করে দিয়েছে ডাক্তার আঙ্কেলরা। আমি বাসায় গিয়ে রং তুলি এনে রং করে দিব, কেমন? একদম মিকি মিনির মতো। বান্ধবীর কথা শুনে সুমি কান্না থামিয়ে ভাইয়ের নাকে দিকে তাকিয়ে নিমিষে এসেও খিলখিল করে হেসে বান্ধবী ইয়ানাকে বলে, আমার তো রং নেই রে ইনায়া, তুই তাহলে বাসায় গিয়ে নিয়ে আসিস আমাদের বাড়িতে, কেমন? দুজনে ভাইয়ার নাকটা লাল রং করে দিব। ওকে বান্ধবী, আমি তাহলে বাবাকে গিয়ে এক্ষুনি বলি আমাকে বাসায় পৌঁছে দিতে। বাই বাই বান্ধবী। বাই বাই। ইনায়া চলে যায় বাসায়। আরহাম বোনের কান টেনে দিয়ে বলে, ওই গাধি, আমার নাকে একটা ব্যান্ডেজ, নাক ফেটে গিয়েছিল বুঝলি, এখানে রং করা যাবে না। ওসব আমি জানি না ভাইয়া, আমি আর ইনায়া ঠিক যখন করেছি রং লাগাবো তখন লাগাবোই। আরহাম বোনকে কিছু বলতে যাবেন তার আগে কেবিনে ব্যস্ত ভঙ্গিতে প্রবেশ করেন জামান সাহেব। ছেলেকে নাকে ব্যান্ডেজ অবস্থায় দেখে তিনি বেশ ভয় পান। মেয়েকে পাশ কাটিয়ে ছেলের মাথার কাছে বসে হাত বুলিয়ে দিয়ে বলেন, বাবা আরহাম, তোর এই অবস্থা হলো কি করে? আরহাম কিছু বলতে যাবে তার আগে প্রিন্সিপাল স্যার বলেন, এবারেও তোর ছেলেকে বিনা কারণে পিটিয়ে গিয়েছে, তবে এবার কিন্তু তোর ঘরের লোকই পিটিয়েছে। এজাজ, তুই এখনো খোলাখুলি কথা বলতে শিখলি না? আরে রাগ করিস না বন্ধু, আসলে তোর ছোট ভাই আবিদের ছেলে আবির আরহামকে মেরেছে ওর বন্ধুদের নিয়ে। তোদের পারিবারিক বিষয় স্কুলে কি বিচার বসাবো? জামান সাহেব ছেলের কপালে চুমু দিয়ে বলেন, অবশ্যই বসাবি। আমি চাই অন্যায়কারী শাস্তি হোক, আজ তাকে প্রশ্রয় দিলে আর ভয়ঙ্কর হবে। ঠিক আছে, তাহলে কাল স্কুলে আসিস। বাবা আরহাম, তুমি এখন বাসায় যেতে পারো, আর এই নাও স্কুলের পক্ষ থেকে তোমার উপহার। কথাটা বলে প্রিন্সিপাল এজদ সাহেব আরামের হাতে এগিয়ে দেয় ফলমূল আর জুসের প্যাকেট। জামান সাহেব বন্ধুর দিকে কৃতজ্ঞতা ভরা চাহনিতে তাকিয়ে বলেন, মা ইয়ানা, কই রে এজাজ, স্কুলে আসেনি আজ? এজদ সাহেব কিছু বলতে যাবেন তার আগে ইনায়া পেছন থেকে ছুটে এসে জামান সাহেবের কোলে লাফিয়ে উঠে বলে, এই তো আমি চাচ্চু। জামান সাহেব ইনায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ওই তো দরজার পেছনে দাঁড়িয়েছিলাম। তোমার পচা ছেলে আমাকে কি বলেছে জানো? হ্যাঁ বল মা, কি বলেছে আমার পচা ছেলে? আমি ওকে তবে এক্ষুনি বকা দিব। আরাম বেশ ভয় পেয়ে যায়। যদি একবার ইনায়া বলে দেয় ওকে বউ বলেছে, তবে ওর বাবা ওকে আর আস্ত রাখবে না। ছোট ইনায়া আরহামের মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবলো, তারপর বলে, ইস রে, দেখো না চাচ্চু, একদম ভুলে গেছি। পরে মনে পড়লে বলে দিব, কেমন? তখন বকে দিও। আচ্ছা মা, এখন তাহলে বাসায় যাও, আমরাও যাই। এজাজ, চলিয়ে কাল বিচারের সময় দেখা হবে। তবে শোন, চেয়ারম্যানের ছেলে কিন্তু তোর বন্ধুর ছেলে বলে বিচারে কোনো চুলচাচুরি করিস না, ন্যায্য বিচার করবি বলে আশা করি। এজাজ সাহেব মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানান। জামান সাহেব ছেলের হাত ধরে ধীরে ধীরে নিয়ে যান হসপিটাল থেকে। এদিকে আরামকে প্রচুর মেরে পাশে গিয়ে আবির ওর বাবার সামনে দাঁড়িয়ে বিজয়ের হাসি দিয়ে বলে, বাবা, তোমার যন্ত্রণার প্রতিশোধ আমি নিয়ে নিয়েছি। ওই শালা আরহামকে স্কুলে এমন মারা মেরেছি, শালা এখন স্বাস্থ্য কমপ্লেক্সে শুয়ে আছে। আবির সাহেব ছেলেকে কাছে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে পকেট থেকে 1000 টাকার বান্ডিল বের করে দিয়ে বলে, সাবাস বাবা সাবাস, এই না হলে চেয়ারম্যান আবিদের বিয়ে, তুই হবি ভবিষ্যতের চেয়ারম্যান। যা, এই টাকা নিয়ে গিয়ে আনন্দ কর। ওকে বাবা, আমি আসছি। মা, আমি গেলাম। কথাটা বলে আবির বেরিয়ে যায় বাড়ি থেকে। ছেলেকে চলে যেতে দেখে রিনা বেগম বেশ চিন্তিত কণ্ঠে বলে, এই আবিরে বাবা, এতটুকু ছেলেকে এত যে টাকা দিচ্ছ, ও নষ্ট হয়ে গেলে কি করবে ভেবে দেখেছো? এখনই শরীর থেকে সিগারেটের গন্ধ বের হয়। আরে রাগ তো এসব, এই বয়সে একটু একটু এনজয় করতেই পারে, সময় হলে ঠিক হয়ে যাবে। আর আমার কি টাকার অভাব আছে যে ছেলেকে ভিখারির মতো রাখবো? কিন্তু আবিরের বাবা, ছেলেটা তো পড়াশোনা করছে না, ও আমাদের একমাত্র সন্তান। ও বখাটে হলে আমাদের ভবিষ্যৎ কি? আমরা কার ওপর ভরসা করব বলো? আবির সাহেব স্ত্রীর কথা শুনে বেশ বিরক্তিকর ভাবে বলেন, তোর
তোমার এসব কথা আমার ভালো লাগে না। টাকা এসব পড়াশোনার দরকার নেই। ওকে স্কুলে পাঠিয়েছিলাম গ্যাং তৈরি করতে, ও করেছে। এখন আর ভয় কিসের? আমি বারবার নির্বাচিত হব। যখন যাই পার্টি অফিসের লোক বসে আসে, একটু মিটিং ফিটিং করে আসে। কথাটা বলে আবিদ সাহেব চলে যান। রিনা বেগম ঠাই বসে থেকে হাবিজাবি ভাবতে শুরু করেন। নাক ফাটিয়ে স্কুল থেকে ফেরাই শাহানা বেগম ছেলের উপর ভীষণ রেগে আছেন। আরাম মায়ের রাগ বুঝতে পেরে বলে, তুমি আবার রেগে গিয়েছো আম্মু? চুপ, তুই কোনো কথা বলবি না। ক্লাস 9-এ পড়িস, আজ বাদে কালকে এসএসসি পরীক্ষা দিবি, অথচ তোকে তোরই ছোট চাচাতো ভাই মারে। আমি মার ইচ্ছা করে খেয়েছি। মনে নেই সকালে চাচার মুখে তরকারি পলিথিন ছুঁড়ে মেরেছিলাম? ওইটার প্রতিশোধ নিয়েছে আবির। আমি বাধা দিইনি, কেননা চাচার প্রতিশোধ আরো ভয়ঙ্কর হতো। শাহানা বেগম ছেলের কথা শুনে আর কিছু বলেন না, কেননা তিনি ছেলের ভাবনা বুঝতে পেরেছেন। আসলে আবিদ সাহেবের প্রতিশোধ ভয়ঙ্কর হতো। শাহানা বেগম আস্তে করে চলে যান সেখান থেকে। জামান সাহেবও পাশে নেই। আরাম আপেলের টুকরো মুখে দিতে দিতে ব্যাগ থেকে বই বের করে পড়তে শুরু করে। রয়শন বইটাই আগে পড়তে নেই, কেননা জোবায়েদ স্যার ক্লাস ওকেই আগে পড়া ধরবে। এদিকে এজাজ সাহেব মেয়েকে নিয়ে বাসে ঢুকতে এক দৌড়ে ইনায়া ঘরে চলে যায়, আবার ঝড়ে গতিতে দৌড়ে ফিরে আসে তার কাছে, হাতে রঙের বাক্স আর তুলি। এজাজ সাহেব ভুরু কুঁচকে মেয়ের দিকে তাকিয়ে বলেন, এসব কি মা? মাত্র বাসায় আসলাম, এখন আমি আর কোথাও নিয়ে যেতে পারবো না। ইনায়া মুহূর্তে ঠোঁট দুটো উল্টিয়ে কাঁদো কাঁদো ভঙ্গিতে বলে, বাবা প্লিজ নিয়ে চলো না সুমিদের বাসায়, না হলে কিন্তু আমি কেঁদে দিব। এজাজ সাহেব মেয়ের কাঁদো কাঁদো চেহারা দেখে আর না করতে পারেন না। কোলে তুলে নিয়ে বাইরে বের হতে নিবেন, অমনি কিচেন থেকে বেরিয়ে আসে লুবনা বেগম। বাবা মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে বলেন, এই যে মেয়ের বাবা, স্কুল থেকে ফিরতে না ফিরতেই কোথায় যাওয়া হচ্ছে শুনি? এজাজ সাহেব ক্লান্তিময় চাহনিতে স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, কোথায় আবার? মেয়ের হবু শ্বশুর বাড়িতে, সেই সাথে আমাদের হবু পুত্রবধূর বাড়িতেও। জামান ভাইয়ের বাড়িতে যাচ্ছ? হ্যাঁ, এখন থাকো, যাই গিয়ে মেয়েটাকে বুঝিয়ে দিয়ে আসি। শুনো, আসার সময় হোস্টেল থেকে তোমার নিজের ছেলেটাকেও নিয়ে এসো। 2 মাস হলো বাসায় আনোনি। আমার কি ছেলেটাকে দেখতে ইচ্ছে করে না? তুমি তো মেয়েকে নিয়েই বেশ আছো। ইনানকে মানুষ করতে ক্যাডেট কলেজে রেখেছি লুবনা, ওখান থেকেও মানুষ হিসেবে বের হবে। প্রতিটা ক্যাডেটিয়ানের ক্যারিয়ার নিয়ে চিন্তিত হতে হয় না। তোমার বক বক শুনতে চাইনি। আমার রান্না করা বাকি ছেলের জন্য, পোলাও রান্না করছি। জলদি গিয়ে ছেলেকে একটু বাসায় নিয়ে এসো। আজ বৃহস্পতিবার, আশা করি কোনো অসুবিধে হবে না। কি আর করার, এজাজ সাহেব নিরুপায় হয়ে মেয়েকে নিয়ে আরামদের বাসায় রাখতে যায়। দরজার সামনে নামিয়ে দিয়ে জলদি ছুটতে থাকে বগুড়া ক্যাডেট স্কুলের দিকে। সেখানেই তার একমাত্র ছেলে ইনান ক্লাস 9-এ পড়াশোনা করে। বারবার দরজা ধাক্কানো আর পিচ্ছি কণ্ঠে আন্টি আন্টি ডাক শুনে শাহানা বেগম ছুটে গিয়ে দরজা খুলে দিতেই ইনায়া বাড়ির ভেতর প্রবেশ করে। বিরক্তিকর কণ্ঠে বলে, উফ আন্টি, তুমি আবারও দেরি করে দরজা খুললে। জানো না আমি দরজায় অপেক্ষা করতে পারি না? সরি মা, রান্না করছিলাম তো। তা কার সাথে এসেছো? বাবা রেখে ভাইয়াকে আনতে গিয়েছে। এমন সময় সুমি ঘর থেকে বের হয়ে ইনায়ার কাছে গিয়ে বলে, এত দেরি হলো কেন রে বান্ধবী? ভাইয়া তো পড়তে বসে গিয়েছে। আমরা ভাইয়াকে জোকার সাজাবো কিভাবে? আরে নো টেনশন, আমি এসে গিয়েছি না। চল চল দেখি তোর ভাইয়া কি করে। কথাটা বলে ইনায়া সুমির হাত ধরে চলে যায় ভেতরে। শাহানা বেগম মুচকি হেসে দরজাটা লাগিয়ে তার কাজে যান। গভীর মন দিয়ে পড়তে থাকা আরহাম হঠাৎ সুমি ইনায়ার খিলখিল করে হাসির শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। দুজনেই দরজার আড়ালে লুকিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে। আরহাম গম্ভীর কণ্ঠে বলে, ওই তোরা আবার এখানে হাসছিস? দেখছিস না আমি মনোযোগ দিয়ে পড়ছি? আমাকে ডিস্টার্ব করবি না, এখন যা ভাগ। ইনায়া ঘরের ভেতরে এসে সোজা বিছানার উপর পা তুলিয়ে বসে রঙের বাক্স আর তুলি বের করে আপন মনে বলে, উফ বাবুটা, তুমি বললেই তো হবে না।
আমি বাবার কাছে কত কান্নাকাটি করে এখানে এসেছি তোমার নাকের ওই ব্যান্ডেজে রং করে জোকার বানিয়ে দিব বলে। আরহাম বেশ অবাকই হয় ইনায়ার এমন কথা শুনে। এতটুকু মেয়ে এমনভাবে কথা বলতে পারে, সত্যি ভাবনার বিষয়। এমন সময় সুমি এসে আরহামের পেটের ওপর চেপে বসে বলে, ভাইয়া, তুমি কিন্তু আমাদের বারণ করতে পারবে না। আমরা তোমার উপর পেন্টিং করব। আরহাম বোনে সলসোজা কথায় আর দ্বিমত করে না, মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানান। সঙ্গে সঙ্গে দুজন ইয়াহু বলে চিৎকার করে মহা আনন্দে রং করতে থাকে আরহামের ব্যান্ডেজের ওপর। ঘণ্টাখানেক বিভিন্ন রং, গন্ধ আর দুজনে খিলখিল করে হাসার সময় ছিটে আসা থুথুগুলো সহ্য করতে থাকার পর শেষ হয় ওদের পেন্টিং। হাঁপ ছেড়ে উঠে বসে আরহাম। ইনায়া আর সুমি ডোন্ট কেয়ার মুডে চলে গিয়েছে। রং তুলি গুছিয়ে রাখতে রাখতে বলে, সুমি বান্ধবী, তোর জামাইকে তো বাবা আনতে গিয়েছে স্কুলে, তুই দেখা করবি? আরহাম ইনায়ার কথাটা শুনে চোখটা বড় বড় করে তাকাই সুমির দিকে। সুমি এক পলক ভাইয়ের দিকে তাকিয়ে লজ্জারাঙ্কা হাসি দিয়ে এক দৌড়ে পালিয়ে যায়। আরহাম দ্রুত ইনায়ার হাত চেপে ধরে বলে, এই পিচ্ছি, কি বললি তুই? আমার বোনের জামাই আবার কে শুনি? কেন, তুমি আমায় যেমন হবু বউ বলো, তেমনি আমিও আমার বান্ধবীকে হবু ভাবি বলি। কি বলতে চাচ্ছিস তুই পিচ্ছি? ইনায়া আরহামের কানে কাছে মুখ টেনে এসে ফিস করে বলে, ইনান ভাইয়াকে বাবা আনতে গিয়েছে, এখন বুঝে নাও তোমার বোনের হবু জামাই। তবে রে। আরহাম তেড়ে যেতে নিবে, তার আগে ইনায়া পালিয়ে যায়। এদিকে বাবার মোটরসাইকেলের পেছনে মুখ গোমরা করে বসে আছে ইনান। এজাজ সাহেব ছেলের মুখ ভার করা দেখে বলেন, কি ব্যাপার ইনান, মুখ এমন করে রেখেছো কেন? বাসায় যাওয়ার ইচ্ছে নেই বুঝি? তোমার সাথে কথা নেই বাবা, তুমি তো আমাকে ভুলেই গিয়েছো। বলবেও না বা কেন, তোমার তো ইনায় আছে। বাবা শুনো, তোমার জীবন গড়ার জন্য দূরে রেখেছি, তাই বলে ভেবো না ভুলে গিয়েছি। ক্যাডেট স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত হতে হয় না। তাহলে আমার বন্ধু আরহামকেও ভর্তি করে দিতে, আমরা একসাথে পড়তাম। এজাজ সাহেব হঠাৎ গাড়ির ব্রেক চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলেন, তোমার বাবা একজন বেসরকারি স্কুলের প্রিন্সিপাল, তার অঢেল সম্পদ নেই যে তোমার সহ আরও একজনকে পড়াশোনা করানোর সামর্থ্য হবে। এখন গাড়ি থেকে নামো, আরহামের বাসায় এসে গিয়েছি। আরহাম নামটা শুনতে ইনান পাশের বাড়ির দিকে তাকায়। সত্যি ওর বন্ধুর বাড়ি। আর ওকে পাইকে এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যায় আর ডাকতে থাকে, আরহাম, এই আরহাম, কই রে বন্ধু তুই? বেরিয়ে আয়। বহুদিন পর বন্ধুর ডাক শুনে আরহাম আর বিছানায় শুয়ে থাকতে পারে না। এক দৌড়ে ঘর থেকে বের হতেই ইনান ছুটে এসে আরহামকে বুকে জড়িয়ে নেয়। বহুদিন পর দুই বন্ধুর মিলন। বহু সময় একে অপরকে জড়িয়ে ধরে রাখার পর ইনান আরহামের দিকে তাকিয়ে হঠাৎ জোরে হেসে ওঠে। হাসতে হাসতে লুটিপুটি খাওয়ার অবস্থা। আরহাম কপট রাগী কণ্ঠে বলে, ওই হালা, এমন পাগলের মতো হাসছিস কেন? হাসবো না? তোর নাকের ওই ব্যান্ডে যেমন জগারের মতো পেইন্টিং, একদম জগারের মতো লাগছে। চুপ কর, মাথা গরম করস না। তোর এই বিচ্ছু বোন আর আমার শয়তানি বোনটাই এসব করেছে। কত বললাম আমি অসুস্থ, আমার উপর অত্যাচার করিস না, শুনলই না। ইনান হঠাৎ হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তোর নাকে ব্যান্ডেজ কেন রে বন্ধু? কি হয়েছে তোর? আরহাম মাথা নিচু করে বলে, ওই আর কি, বারবারের মতোই মার খেয়েছি। ওসব বাদ দে, বল কেমন আছিস তুই? বলবি না যখন, জোর করবো না। চল আমাদের বাড়ি, একসাথে খাওয়া দাওয়া করবো। আরহাম কিছু বলবে তার আগেই ইনায়া ওর ভাইয়ের কোলে উঠে বলে, ওই ভাইয়া, তুমি শুধু তোমার বন্ধুকে বলছো কেন? আমার ভাবিকেও বলো না একটু, ও যেতে চাচ্ছে না। ইনান বোনের কথা শুনে চমকে ওঠে। আরহামের দিকে ভর্ত চোখে তাকিয়ে আমতা আমতা করে বলে, বন্ধু কিছু মনে করিস না, পিচ্চিদের কথা ধরতে নেই। আর ইনায়া, মুখ সামলে কথা বলবি। কোল থেকে নেমে সুমিকে নিয়ে যা, বাবা বাইরে দাঁড়িয়ে আছে। ইনায়া ভাইয়ের ধমক খেয়ে কোল থেকে নেমে সুমিকে নিয়ে চলে যায়। আরহামও ইনানের কাঁধে হাত রেখে বলে, শাসনের অভাবে এরা দুজন এটুকুই বয়সে বেয়াদব হয়ে যাচ্ছে, বুঝলি না? যখন তখন বেফাঁস কথা বলে ফেলে। যাই হোক, ওসব পরে দেখা যাবে। চল, হাঁটতে হাঁটতে দুই বন্ধু বাসায় যায়। আন্টি, ও আন্টি, তোমার ছেলেকে নিয়ে গেলাম।
নিয়ে যা, তবে সন্ধ্যার আগেই বাড়ি পাঠিয়ে দিবি। আচ্ছা। রাস্তা দিয়ে ইনানের সাথে হেঁটে যাওয়ার সময় হঠাৎ থেমে যায় আরহাম। ওর চোখে পড়ে টঙের দোকানের পেছনে এক হাতে সিগারেট আর এক হাতে বিয়ারের বোতল হাতে নিয়ে ক্যারামবোর্ড খেলতে থাকা আবির দিকে। নিজের চাচাতো ভাইয়ের এত অধপতন দেখে ঘৃণা হয় ওর। ইনান আরহামের কাঁধে হাত রেখে বলে, ওসবে নজর দিস না আরহাম, কর্মফল সবাই ভোগ করে। আজও সুখ টান দিচ্ছে, আগামীকাল হসপিটালের বেডে শুয়ে খক খক করে রক্ত কাশি দিবে। তবুও খারাপ লাগে। যাই হোক, চাচা ভাই বলে কথা। ডাইনিং টেবিলে আরহাম আর সুমিকে লুবনা বেগম আদর করে খাইয়ে দিতে থাকেন। পাশে বসে থেকে তা দেখতে থাকেন এজাজ সাহেব। তার বেশ ভালো লাগে লুবনার এমন কাজ। খাওয়া দাওয়া শেষ করে আরহাম বোনের মুখ মুছে দিয়ে উঠতে যাবে, অমনি সামনে চেয়ারে বসা ইনায়া এক দৌড়ে আরহামের সামনে এসে দাঁড়িয়ে এটো মুখ দেখি বলে, ওই আমার মুখটাও মুছে দাও না। আরহাম হতচকিত হয়ে ওঠে, চোখগুলো বড় বড় করে লুবনা বেগম আর এজাজ সাহেবের দিকে তাকায়। তারা ততক্ষণে চোখ ঘুরিয়ে মুখে হাত দিয়ে মিটি মিটি হাসছেন। তাদের চেয়ে আরেক ধাপ এগিয়ে ইনান সে বলেই বসে, কিরে, অমন চেয়ে রইলি কেন? পরিষ্কার করে মুছে দে না। আরহাম রাগী চোখে ইনানের দিকে তাকায়, তবে বিপরীত ইনায়ার দিকে তাকিয়ে বলে, তুই সবসময় আমাকে লজ্জা দিস। তুই সত্যিই খুব ডেঞ্জারাস। তোর সামনে আমি আর আসবো না। আরহাম মুখটা ধুয়ে মুছে দিতেই পাগলিটা সুমিকে নিয়ে নিজের ঘরে চলে যায়। আরহাম কি করবে ভেবে না পেয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে এজাজ সাহেবের সামনে। কোনো মতে সেই বিকালটা ইনানদের বাসায় কাটিয়ে সুমিকে নিয়ে বাসায় চলে আসতে নিবে, অমনি ইনানের আম্মু লুবনা বেগম আরহামের হাতে একটা বড় টিফিন বাটি ধরিয়ে দিয়ে বলে, বাবা আরহাম, এইটা নিয়ে যাও, ভাইজান আর ভাবিকে দিও কেমন? কিন্তু আন্টি, আবার কিসের কিন্তু? এটা নিয়ে যাও বাবা, সন্ধ্যা হয়ে আসবে আর একটু পর। তোমার স্যারই যেত, কিন্তু ইনানকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে যাবে। ঠিক আছে আন্টি, আজ তাহলে আসি। ইনান বন্ধু আসে রে। সে পরে দেখব, এখন মুখটা মুছে দাও, ঝাল লেগেছে ভীষণ। ইরান মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। আরহাম বোনকে কোলে নিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে। অমনি ইনান ওর আম্মুকে বলে, থ্যাঙ্কস আম্মু। লুবনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, থাক, আর ওসব বলতে হবে না। সব সময় এমন মন মানসিকতা নিয়েই চলবি। পোলাও মাংস সবই দিয়ে দিয়েছি, এখন বাবা ফিরে যাও স্কুলে। ইনান ওর বাবার সাথে মোটরসাইকেলে চলে যায়। দূর থেকে ভাইয়াকে যেতে দেখে ইনায়া বেরিয়ে আসে সোজা ওর আম্মুর সামনে। মেয়েকে দেখে লুবনা বেগম ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে গম্ভীর কণ্ঠে বলে, বেয়াদব মেয়ে, কেবল পড়াশোনা করিস 4র্থ শ্রেণীতে, আর এখনই এমন বেয়াদব হয়েছিস? আরহাম কত লজ্জা পেয়েছে জানিস তুই? তোর ভাইয়ের কাছে যেতে পারিসনি মুখ ধুয়ে নিতে? আচমকা মায়ের হাতে থাপ্পড় খেয়ে ইনায়া কাঁদতে ভুলে গিয়েছে। ফুপিয়ে ফুপিয়ে কোনো মতে বলে, আমার ভুল হয়ে গেছে আম্মু, আমি আর করব না দুষ্টুমি। দুষ্টুমি বলে না, ওটাকে বেয়াদবি বলে। আরহাম তোর ভবিষ্যতে হাজবেন্ড হবে কিনা কেউ জানে না। আগেই অমন করবি না, এরপর করলে তোকে আর সুমিদের বাড়িতে তো দূরেই থাক, তোর ভাইয়ের মতো স্কুল হস্টেলে রেখে দিব। যাও পড়তে বসো এখন। ইনায়া চুপচাপ চলে যায় ঘরে। লুবনা বেগমও কিচেনে চলে যান সবকিছু গোছগাছ করতে। সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। জামান সাহেব বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছেন, যা দেখে শাহানা বেগম প্লেটে ভাত আর শাকসবজি তুলে দিতে দিতে বলেন, ঘড়ি আর দেখতে হবে না, আমার মন বলছে তোমার ছেলেমেয়েরা আসছে, এখন ভাতটা খেয়ে নাও। তা কি সম্ভব শাহানা? ওরা আসুক, একসাথে খাবো। জামান সাহেবের কথা শেষ না হতেই বাইর থেকে সুমি দৌড়ে এসে তার গলা জড়িয়ে ধরে বলে, বাবা আমি এসে গিয়েছি। এখন তাহলে খেতে বসো মা, এরপর তো পড়তে বসতে হবে। ততক্ষণে আরহাম দরজা লাগিয়ে দিয়ে এসে টিফিন বক্স মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, মা, লুবনা আন্টি দিয়েছে তোমার আর বাবার জন্য। শাহানা বেগম টিফিন বাটিটা খুলে দেখেন পোলাও, গরুর মাংস, দই, মিষ্টি, সাথে সালাদ। জামান সাহেব তা দেখে চোখ ঘুরিয়ে বলেন, তোমাদের জন্য দেইনি বাবা। আমাদের বসিয়ে খাইয়েছে। আর মা দেখো, এটাকে বলে এই হার, ভিক্ষা নয়, যা তুমি নিজ চাচার বাসায় করতে পাঠাতে।
বুঝেছি, এখন বসো, আমাদের সাথেই আবার খাবে। এখানে 4 জনেরও বেশি খাবার দিয়েছে। বাধ্য আরাম বসে। শাহানা বেগম নিখুঁতভাবে 4টা ভাগ করে তুলে দেন সবাইকে, শেষে নিজেও খেয়ে নেন। এদিকে ডাইনিং টেবিলে বসে আছে রিনা বেগম আর আবিদ সাহেব। পাশের বাথরুমে আবির গলগল করে বমি করছে। ছেলেকে বমি করতে দেখেও রিনা বেগম পাথরের মতো বসে আছে চেয়ারে, যা দেখে আবিদ সাহেব বলেন, রিনা, এমন খাম্বার মতো না বসে থেকেও চাও না ছেলের জন্য একটু লেবু কেটে দাও? বমি করার পর লেবু খেলে ঠিক হয়ে যাবে। পারবো না আমি আবিরের বাবা, আমার ভাবতেই ঘৃণা লাগছে। বয়স কেবল 14, এখনই মদ খেয়ে বাসায় এসেছে গুণধর ছেলে, আর তুমি বাবা হয়েও তাকে কিছু বলছো না? না, বলবো না। কেননা ওকে দেওয়া কাজ ও ভালোভাবেই করছে, গ্যাং চালাচ্ছে এই বয়সে, সুতরাং ওর একটু আধটু দুষ্টু পানি খেলে ক্ষতি নেই। রিনা বেগমের আরও ঘৃণা লাগছে স্বামীর কথা শুনে, তবুও রাগ চেপে রেখে বলেন, তোমার নিজের বড় ভাইকে দেখে শিক্ষা নাওনি তুমি? নিজের ছেলে আর আরহামকে দেখো, রাত দিন পার্থক্য। ছেলেটা পড়াশোনায় টপার বয়, আর তোমার ছেলে স্কুলের সামনের টঙের দোকানের বাধা কাস্টমার, হাজার হাজার টাকার সিগারেট সে খায়। ঘৃণা হয় এমন সন্তান জন্ম দিয়ে। কথাটা বলে রিনা বেগম এক মুহূর্ত দেরি না করে চলে যায় ঘরে। এদিকে স্ত্রীর মুখ থেকে আরহাম নামটা শুনতেই আবিদ সাহেব জল শক্ত হয়ে ওঠে, চোখে ভেসে ওঠে মরিচের গুঁড়ো ঝাল, সহ্য করার যন্ত্রণা, আগুন ঝরানো চোখ, দাঁত কটমট করে বলে, আবারও ওই আরহাম শালা আমার আপন ভাইয়ের ছেলে হলেও আমার শত্রু, ও ভবিষ্যতে চেয়ারম্যান পদে লড়বে, তা হতে দিব না আমি। আবির, এই আবির। বাবার ডাকে বাথরুম থেকে ছুটে আসে আবির। আবিদ সাহেব ছেলেকে কাছে টেনে নিয়ে বলে, আমাদের পথের কাঁটা এখনোই আরহাম, ওকে সরাতেই হবে বাপজান, যে কোনো মূল্যতে সরাতে হবে। খুন করে দিব বাবা। না না, খুন নয়, এমন কিছু করতে হবে যাতে আমি সালিশ স্পষ্টকে ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারি। অপবাদ দিতে হবে ওকে, যে অপবাদের বোঝা সে আজীবন বয়েই বেড়াবে। বুঝেছি বাবা, মিথ্যা অপবাদ দিতে হবে, নো টেনশন। সালামকে আগামীকালই চোর অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করবো, কিন্তু তার আগে যে স্কুলে যেতে হবে ওই শালা প্রিন্সিপাল বিচার বসাবে। সে আমি সামলে নিব। এখন একটু লেবু খেয়ে গিয়ে ঘুম দে, তোর মা রেগে আসে, আর একবার বমি করতে দেখতে তোর পিঠের চামড়া খুলে নিবে। কথাটা বলে আবিদ সাহেব রুমের দিকে যান, কেননা তিনি জানেন রিনা বেগমের রাগ কতটা ডেঞ্জারাস। বড়লোক পরিবারের মেয়ে তিনি, বাবা দুবারে এমপি, বেশি ঘাটাঘাটি করলে উল্টো তাকে জেলে পৌঁছে মরতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে জামান সাহেব ছেলে মেয়েকে ডেকে তোলেন, তাদের রেডি করিয়ে টিসিবির লাইন থেকে নিয়ে আসা মোটা লাল আটার রুটি আর গত রাতের বেঁচে যাওয়া বুটের ডাল দিয়ে ভরপেট নাস্তা করে চলে আসেন স্কুলে। আগে থেকে উপস্থিত ছিলেন তার ভাই আর ভাতিজা। জামান সাহেব তাদের দিকে চোখ না দিয়ে এজাজ সাহেবকে বলেন, স্যার, আপনি কি বিচার করবেন? করুন। বলছিলাম কি জামান সাহেব, এগুলো তো আপনাদের ভাই ভাইয়ের বিষয়, একটু নিজেরা আপোষ করে নিন না। না, এজাজটা সম্ভব নয়। আমার ভাতিজা হলেও সে বড় বেয়াদবি করেছে, তার বড় ভাইয়ের গায়ে হাত তুলেছে, এর শাস্তি ওকে পেতেই হবে। বড় ভাইয়ের মেজাজ দেখে আবিদ সাহেব বেশ ভয় পান, কেননা তিনি জানেন তার বড় ভাই রাগলে কি করতে পারে। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেকে ইশারা করতে আবিদ দৌড়ে গিয়ে জামান সাহেবের পা দুটো চেপে ধরে বলে, বড় আব্বু, ও বড় আব্বু, আমাকে মাফ করে দাও, এবারের মতো আমি আর মারামারি করব না। ভাইজান, এবারের মতো ক্ষমা করে দিন, এরপর আর কিছু করলে আমি নিজে পুলিশে তুলে দিব। প্রিন্সিপাল স্যার আপনার সাক্ষী রইলেন। জামান, ক্ষমা করে দে এবারের মতো। জামান সাহেব ভাতিজাকে পা থেকে টেনে তুলে গম্ভীর কণ্ঠে বলেন, আবির, তোর মতো বয়স আমারও ছিল। তোর বাবার চোখের ইশারা আর তোর অভিনয়ে দুটো আমি ধরতে পেরেছি। আমি কেমন ছিলাম তোর বাবার থেকে শুনে নিবি, তারপর কলিজা হলে আমার ছেলের দিকে হাত বাড়াবি। বাবা আরহাম, ক্লাসে চলে যাও, আমি জমিতে গেলাম। আরহাম ক্লাসে চলে যাই। আবিদ সাহেব হনহন করে ছেলেকে নিয়ে বের হয়ে আসেন স্কুল থেকে। তার কপালের ঘাম জমে গিয়েছে ভাইয়ের অমন গম্ভীর কণ্ঠ শুনে, যা নজর এড়ায় না আবিরের। কৌতূহল দমাতে না পেরে বলেই বসে, বাবা, তুমি এমন ঘামছো কেন? গরম লাগছে? লাল পানি খাবে? চুপ থাক শয়তান, আর একটু হলে ওই ভিখারি জামান আমাকে খুন করে দিত, জানিস?
ওই জামান রেগে গেলে তোর আর আমার কি করতো? কি যে বলো তুমি বাবা, জামান বড় আব্বু তো বেশ ভালো মানুষ, সে আবার খুন করবে? হা হা হা, তোর জন্মের বহু আগেই আমার জন্ম। ছোট থেকে ভাইকে দেখছি। এই যে তুই যেমন ভোগা খাবারটা করে বেড়াস, আমার ভোটের সময় আতঙ্ক ছড়াস, জামান ভাইও পড়াশোনা না করে তোর দাদার জন্য এসব করতো। বিশাল বড় নেটওয়ার্ক ছিল তার। তবে তোর দাদা তার অবস্থা বুঝে তাকে চেয়ারম্যান বানায়নি, আমায় বানায়নি। আমি সুযোগে সব সম্পদ হাতিয়ে নিয়েছিলাম। ধরো পুরোনো কথা শুনতে ইচ্ছা করে না আমার। এখন চলুন বাবা, কেন কোনোভাবে ওই বেকারি ছেলে আরামকে আমাদের বাড়িতে আনতে হবে, ব্যাস তারপরে খতম করে দিব। কিভাবে? আরে সে তুমি দেখোই না কি করি, চোর এমনভাবে বানাবো যে আর কোনোদিনও এই এলাকায় ওকে দেখবে না। কথাটা বলে আবিদ চলে যায়। আবিদ সাহেবও অপেক্ষা করে আরামের আসার। ঘন্টা 5 অপেক্ষার পর স্কুল ছুটি হয়। আরাম ওর বোনকে নিয়ে স্কুল থেকে বের হতেই আবিদ সাহেব এসে ওর সামনে দাঁড়ায়। আরাম পাশ কাটিয়ে যেতে নিবে, অমনি আবিদ সাহেব বলেন, আরাম ভাতিজা, তুই কি আমার উপর রাগ করেছিস সেই দিনের ব্যবহারের জন্য? রাগ নয় ঘৃণা। যে মানুষ নিজের আপন ভাইকে ঠকায়, সামান্য একটু তরকারি চাইতে যাওয়ার নিকৃষ্ট কথা বলে, আর যাই হোক, তাদের উপর রাগ করা যায় না। বাপজান, ক্ষমা করে দে না আমায়। আমি ভুল করেছিলাম, তবে আমি ভুল বুঝেছি। তোর বাবার পাওনা আমি পরিশোধ করে দিব। আপাতত আমার বাড়ি চল, 1 লাখ টাকা তোর হাতে দিচ্ছি আমি। তুই বাড়ি নিয়ে গিয়ে ভাইজানকে রাতে দিবি। আমি আপনার বাড়ি যাব না আর কোনোদিন। পথ ছাড়ুন, বাড়ি যাব। ভাতিজা, আমি তোর চাচা, যতই খারাপ হই না কেন আমি তো ভুল স্বীকার করেছি। অনুতপ্ত বোধ করছি, তুই তো ক্ষমা করবি, নয়তো আমি ভালো হব কি করে। ঠিক আছে, আমি যাব, তবে দয়া করে আমাকে কিছু খেতে বলবেন না। যে বাড়ি থেকে আমি আমার বাবার জন্য সামান্য একটু তরকারি পাইনি, সে বাড়ির কিচ্ছু আমি ছুঁয়েও দেখব না। ঠিক আছে বাবা, তাই হবে। এখন চল আমার সঙ্গে, গাড়ি বস। আরাম ও সুমিকে নিয়ে গাড়িতে উঠে বসে। আবিদ সাহেব নিজেই ড্রাইভিং করে বাসে আসে। সুমি গাড়ি থেকে নেমে বাড়িতে চলে গেল। আরাম আবিদ সাহেবের সঙ্গে তার বাড়িতে ঢুকতেই মুখ কালো করে রিনা বেগম বলেন, কি গো আবিরের বাবা, তুমি আবার একে বাড়িতে এনেছো কেন? ভুলে গিয়েছো সেই দিন তোমার মুখের ওপর তরকারির পলিথিন ছুঁড়ে মেরেছিল? ওইসব বাদ দাও না রিনা, ভাতিজা যখন রেগে গিয়েছিল তুমি ওইসব ভুলে যাও। বাবা আরহাম, চলো ভিতরে যাই। আরাম ওর চাচার সাথে বাড়ি ভেতরে ঢুকে সোফায় বসে। রিনা বেগম গটগট করে চলে যায় ঘরে। আবিদ সাহেবও আরহামকে সোফায় বসিয়ে রেখে চলে যায় ঘরে। একটু পর ফিরে আসে 4000 টাকার বান্ডিল নিয়ে। তবে তা সরাসরি আরহামের হাতে না দিয়ে টেবিল ওপর রেখে মোবাইল কানে তুলে আরহামের দিকে তাকিয়ে বলে, বাবা আরহাম, টাকাগুলো ব্যাগে করে নিয়ে চলে যা, আর শোন, টাকাগুলো তোর বাবাকে দিবি। কথাটা বলে আবিদ সাহেব বাড়ি থেকে বের হয়ে যায়। আরহাম কি করবে ভেবে না পেয়ে টাকাগুলো ব্যাগে তুলে নিয়ে বেরিয়ে আসে ওর চাচার বাড়ি থেকে। দুপুর কেটে গিয়ে বিকেল হয়েছে মাত্র। এমন সময় বাড়ির বাহিরে হট্টগোল শুনে শাহানা বেগম বাড়ি থেকে বের হতে দেখতে পান। আবিদ সাহেব পুলিশ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দাঁড়িয়ে আছেন আর বারবার বলছেন, ছি ছি, আমি কল্পনাতেও ভাবিনি আমার ভাতিজা কিনা চোর হবে, তাও আবার সামান্য কয়টা টাকার জন্য। শাহানা বেগম দেবরের দিকে তাকিয়ে বলেন, আবির, কি বলতে চাইছো তুমি? আর পুলিশ নিয়ে এখানে কি করছো? তোমার ভাই জানলে কিন্তু খুব খারাপ হবে। দেখলেন তো আপনারা আমার ভাবি কেমন চোটপাট করছে। এমনি বলে না চোরের মায়ের বড় গলা। ওসি সাহেব, পুরো বাড়ি তল্লাশি করুন, আমার 2 লাখ টাকা যেভাবেই হোক আমি ফিরে পেতে চাই। ওসি তার দলবল নিয়ে পুরো বাড়ি সার্চ করতে করতে প্রবেশ করে আরহামের ঘরে। বেঘরে ঘুমোতে থাকা আরহামের স্কুল ব্যাগ থেকে 4000 টাকার বান্ডিল পেয়ে যা ওসি সঙ্গে সঙ্গে বিজয়ের হাসি দিয়ে ছুটে যায় আবিদ সাহেবের দিকে আর বলে, স্যার, এই যে টাকাটা পেয়েছি, আমি আপনার জাতির দায় স্কুল ব্যাগ শালা টাকা চুরি করে নিয়ে এসে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, এই কনস্টেবল শালাটাকে ঘুম থেকে টেনে তুলে আনো। বলতে দেরি কনস্টেবলরা আরামকে ঘুমের মধ্যে টেনে হিসেবে বের করে আনতে দেরি করেনি। কাঁচা ঘুম থেকে টেনে তোলায় আরাম চারিদিকে ঝাপসা দেখতে থাকে। ততক্ষণে জামান সাহেবও জমি থেকে বাড়ি ফিরতেই এত লোকজন সাথে পুলিশকে দেখে বেশ হতবাক হয়ে এগিয়ে আসতেই আবিদ সাহেব শয়তানি হাসি দিয়ে গ্রামবাসীকে বলে, দেখুন দেখুন, চোরের বাবা এসে গিয়েছে।
ওসি সাহেব এক্ষুনি এই চোরকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যান। চেয়ারম্যানের নির্দেশে ওসি আরহামকে টেনে নিয়ে যেতে নিবে অমনি জামান সাহেব হিংস্র বাঘের মতো ছেলেকে চিনি নিয়ে গর্জন করে বলেন, আবিদ, মুখ সামলে কথা বল। বলে যাচ্ছিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জামান সাহেবের ধমক খেয়ে প্রথমে কেঁপে উঠল আবিদ সাহেব। বলেন, এই তুইও তো ভুলে না, আমি চেয়ারম্যান, গলা নামিয়ে কথা বল। চোরের বাপের বড় গলা মানায় না। তোর ছেলে আমার বাড়ি থেকে আমার টাকা চুরি করে এনেছিল। তোর ছেলে চোর। কথাটা বলার সঙ্গে সঙ্গে জামান সাহেব শরীরের সর্বশক্তি দিয়ে ঘুষি মারে আবিদ সাহেবের নাক বরাবর। একটা ঘুষিতেই তিনি 3 হাত দূরে ছিটকে পড়ে যান। জামান সাহেব তেড়ে যেতে নিবে অমনি পুলিশ বাধা দেয়। আবিদ সাহেব দ্রুত নিজেকে সামলে নিয়ে নাকে টিস্যু চেপে ধরে ওসিকে বলে, ওসি সাহেব, চোরের বাবাকে ভিডিওটা দেখান। ওসি এগিয়ে এসে জামান সাহেবের সামনে ভিডিও চালু করে দেয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আবিদ সাহেব টি টেবিলের ওপর টাকা রেখে চলে যায় বাইরে। অমনি আরহাম সেই টাকা তুলে নিয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। ভিডিওটা দেখে জামান সাহেব বিস্ময়কর চাহনিতে ছেলের দিকে তাকিয়ে বলেন, বাবা আরহাম, এসব কি দেখছি আমি? এটা কি সত্যি? ঘুমের রেশ না কাটা আরহাম কিছু বলতে নিবে তার আগে আবিদ সাহেব বলেন, এই চোরকে গ্রামে রাখা যাবে না, তাহলে পুরো গ্রামের বাচ্চারা চোর হয়ে যাবে। আপনারা কি বলেন গ্রামবাসী? সবাই সম্মতি জানায়। আবিদ সাহেব মুচকি হেসে বলেন, আরহাম আমার ভাতিজা বলে ওরে পুলিশে দিলাম না, তবে ওরে গ্রাম থেকে আজই তাড়াই দিব। সাথে ওর চুরি করা 2 লাখ টাকাও আমি ফেরত নিব না, ওটা ভিক্ষা হিসাবে দান করে দিলাম। জামা, তোর ছেলেকে 24 ঘন্টার মধ্যে গ্রাম থেকে বের করে দিবি, নয়তো তোদের পুরো পরিবার এক ঘরে করে দিব। কথাটা বলেই তিনি হনন করে চলে যান। জামান সাহেব এগিয়ে গিয়ে ঘুমের রেশ না কাটা আরামের গালে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় মেরে গলা টিপে ধরে শূন্যে ভাসিয়ে তুলে ভয়ঙ্কর গর্জন করে বলেন, জানোয়ারের বাচ্চা, তোর জন্য আমি ভালো হয়ে গিয়েছিলাম, সেই তুই কিনা চুর হলি। কুলাঙ্গারের বাচ্চা, তুই আজ এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবি। কথাটা বলে জামান সাহেব ছুঁড়ে ফেলে দেন আরহামকে। দূরে ছিটকে পড়ে আরাম ব্যথায় কুকিয়ে ওঠে। ঘুমের রেশ কেটে গিয়েছে ততক্ষণে। ব্যথাকাতর কণ্ঠে ওর বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আমার কথা শোনো, আমি চোর নই বাবা। জামান সাহেব 2 লাখ টাকার বান্ডিলটা আরহামের মুখের উপর ছুঁড়ে মেরে বলে, তুই চোর নস, তুই কুলাঙ্গার। তোর মুখে বাবা ডাক আমি আর শুনবো না। দূর হয়ে যা চোখের সামনে থেকে। কথাটা বলেই তিনি দরজা লাগিয়ে দেন আর সোজা গিয়ে শাহানা বেগমের চুলের মুঠি ধরে বলেন, আমি ভালো হয়ে গিয়েছিলাম বলে বহুত কথা শুনেছিস তুই, আর নয়। এরপর আমার উপর টু শব্দ করলে তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। আর ওই কুলাঙ্গারকে বাড়ির ভিতরে জায়গা দিতে তোর কলিজা আমি টুকরো টুকরো করব। কথাটা বলেই তিনি ঘরের ভেতর চলে যান। জীবনে প্রথমবার বাবার হাতে মার খেয়ে আরাম ব্যথায় উঠতে পারছে না। তারপর নাক ফেটে গিয়ে শরীরের আঘাতে কালশিটা দাগ। আগের মতোই নড়চড়হীনভাবে রাস্তাতে চোখ বুজে ফেলে। দূর থেকে এতক্ষণ সবকিছু লক্ষ্য করলেও এগিয়ে আসেননি এজাজ সাহেব, কেননা তিনি জানেন তার বন্ধু রেগে গেলে কতটা হিংস্র হয়ে যায়। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে দেখে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে গিয়ে আরহামকে ডাকেন, আরহাম, বাবা আরহাম, শুনছো? আরামের কোনো হেলদোল নেই দেখে দ্রুত কাঁধে তুলে নেন, সাথে পকেটে তুলে নেন পড়ে থাকা 4,000 টাকার বান্ডিল। তারপর এক দৌড়ে যেতে থাকেন নিজের বাড়ি থেকে। রাত 1টা ছুঁই। শাহানা বেগম বিছানায় চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। শীতের রাত, বাইরে কনকনে ঠান্ডা। তার চিন্তার সব জুড়ে এখন তার সন্তান আরহাম, কিন্তু বিছানা থেকে ওঠার সাহস নেই। পাশেই শুয়ে আছে জামান সাহেব, তিনিও ঘুমাননি। স্ত্রীর ঘুমানোর অপেক্ষায় এতক্ষণ শুয়ে থাকলো তার। নড়চড়া কমে যেতেই ছটপট বিছানা থেকে উঠে টর্চ লাইট হাতে বের হয় বাড়ি থেকে। নিঃশব্দে দরজা খুলে রাস্তার দিকে লাইট মারতে চমকে ওঠেন। আরহাম নেই। অলিগলি তন্ন তন্ন করে খুঁজেও আরহামকে না পেয়ে জামান সাহেব স্তব্ধ হয়ে যান। এমন সময় আবিদ সাহেব বাড়ির গেটে খুলে বের হয়ে, সাথে আবির আর রিনা বেগম, যাতে দেখে জামান সাহেব আড়ালে লুকিয়ে পড়েন। আবিদ সাহেব এক দৌড়ে আরামে শুয়ে থাকা জায়গায় এসে থমকে যান। আরাম নেই। তিনি প্রায় পাগলের মতো চারিদিকে কিছু খুঁজতে শুরু করেন। আবির বাবাকে কিছু খুঁজতে দেখে বলে, বাবা তুমি কি খুঁজছো? এই রাস্তা, বাড়িতে চলো। আবিদ সাহেব চাপা গলায় বলেন, ওরে মূর্খ, 2 লাখ টাকা খুঁজছি, জামান কখনোই ওই টাকা নেবে না। জলদি খুঁজ, টাকাগুলো কই? তোমার ঢং দেখে বাঁচি না আমি।
ভিখারির বাচ্চাকে অমন বড়লোকি দেখে টাকা কে দিতে বলেছিল শুনি? একে তো আরহামকে মিথ্যা অপবাদ দিয়ে বের করেছো গ্রাম থেকে, আবার এখন মাঝরাতে আমাদের এনেছো টাকা খুঁজতে। চলো বাড়িতে। হ্যাঁ বাবা চলো, তোমার ভাই যদি দেখে ফেলে তবে রক্ষে নাই। এমনিতে এক খুশি মেরে তোমার নাক তো 10টা সেলাই ফেলে দিয়েছে। সত্যিটা জানলে খুন করে দিবে। ছেলে কথা শুনে শিউরে ওঠেন তিনি, আর এক মুহূর্ত দেরি না করে চলে যান বাড়িতে। এদিকে নিজের ছোট ভাইয়ের সব কথা শুনে স্তব্ধ হয়ে যান জামান সাহেব। তার মাথা যেন চক্কর মারছে, নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারে না, ধপাস করে মাটিতে লুটিয়ে পড়েন। দরজার আড়াল থেকে এতক্ষণ সবকিছু দেখতে থাকা শাহানা বেগমও হঠাৎ স্বামীকে পড়ে যেতে দেখে এক দৌড়ে গিয়ে টেনে তোলে। কোনো রকমে বাড়ির ভিতর নিয়ে এসে জ্ঞান ফেরান। তবে তিনি মুখ খুলছেন না, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন শুধু রাস্তার দিকে, হয়তো অপেক্ষা করছেন তার নিষ্পাপ আরহামের আগমনের অপেক্ষায়। টানা 3 দিন হলো আরহামের কোনো খবর নেই। জামান সাহেব পাগল প্রায়। কিছুক্ষণ পর পর ডুকরে কেঁদে উঠছেন তিনি। শাহানা বেগমও নীরব। দূর থেকে বাবা মায়ের এমন অবস্থা দেখে সুমিও গাল ফুলিয়ে ঘরে কোণে বসে থাকে, কেননা তাদের কারণেই আজ তার ভাই দূরে। বাম হাতে প্লাস্টার আর নাকে নতুন করে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় নরম বিছানায় শুয়ে আছে আরহাম। পাশে বসে আছে লুবনা বেগম আর এজাজ সাহেব। আরহাম তাদের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল আন্টি তোমরা বলতে পারবে আমার বাবা আমায় কোন অপরাধে মারলো? আমি কি দেখতে কুৎসিত যার কারণে মানুষ অকারণে আমার উপর আঘাত করে? ওসব বলতে নেই আরহামের বাবা, জামান ভুল বুঝেছে তোমায়। সে যাই হোক, তুমি বলো তো অতগুলো টাকা তোমার ব্যাগে কিভাবে এলো? চুরি করার মতো ছেলে তুমি নও, এটা আমি বিশ্বাস করি। সত্যি আঙ্কেল, আমি কিচ্ছু চুরি করিনি। ওই টাকা আবিদ চাচ্চু নিজে আমায় দিয়ে বলেছিল বাবাকে রাতে দিতে। তার আগেই কি যে হয়ে গেল। কথাটা বলে ফুপিয়ে কেঁদে ওঠে আরহাম। লুবনা বেগম পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেঁদো না বাবা, এখন রেস্ট নাও। তুমি আজ থেকে আর জামান ভাইয়ের সামনে যাবে না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। কথাটা বলে লুবনা বেগম আরহামকে ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে চলে যান। আরহামও বিছানায় শরীরটা এলিয়ে দেয়। জীবনে প্রথম এতটা আঘাত পেয়েছে। আরহাম যে হাত পা ভেঙে গিয়েছে, ব্যথাকাতর শরীর নিয়ে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়ালই নেই ওর। ভোরের আলো ফুটতে শুরু করেছে। জামান সাহেব থমথমে মুখে ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন। পাড়ার প্রতিবেশী ঘরে ঘরে গিয়ে মাথা নিচু করে নিজের ছেলে আছে কিনা জিজ্ঞেস করে। তবে তিনি হতাশ হন, সেখানেও নেই। পরক্ষণে এক দৌড়ে চলে যান জমিতে, সেখানেও নেই। ব্যর্থ আর ক্লান্ত শরীর নিয়ে বাসে ফিরতে শাহানা বেগম স্বামীর দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলেন, ছেলেকে আর খুঁজে কি করবে? গ্রামে তো রাখতে পারবে না। যেখানে গেছে যাক, বেঁচে থাকলে আবার না হয় দেখা হবে। শাহানা, আমি গত রাতে যে সত্যিটা জেনেছি তা তোমায় বললে আমার ঘৃণা করবে। আমি বলতে চাই না সে সত্যি। যাই হোক, ছেলে ভালো থাকুক। আমি এক পাপী বাবা হয়েই না হয় থাকি। এমন সময় সুমি এসে ওর বাবার পাশে বসে, মুখটা শুকনো। জামান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কিরে মা, মুখ এমন শুকনো করে রেখেছিস কেন? কিছু হয়েছে তোর? আমার আর কি হবে বাবা, যা হওয়ার তা তো ভাইয়ের সাথে হয়ে গিয়েছে। তোমাকে একটা কথা বলবো, যদি না আমাকে ভাইয়ের মতো গলা টিপে ধরে ছুঁয়ে না মারো। জামান সাহেব মুচড়ে যান ভেতর থেকে। চাপা কষ্ট দীর্ঘশ্বাসের সাথে বের হয়ে আসে। কাপা কাপা কণ্ঠে বলেন, বল মা, কি বলবি? আবিদ চাচুই আমাকে আর ভাইয়াকে গতকাল স্কুল থেকে নিয়ে এসেছিল বাবা। আমরা আসতে চাইনি, চাচু জোর করে এনেছে। আর ভাইয়াকে টাকাও দিতে চেয়েছিল তোমাকে দেওয়ার জন্য। আমার মনে হয় সেই টাকাটাই ভাইয়ের ব্যাগে ছিল। জামান সাহেব মেয়ের মাথায় আবারও হাত বুলিয়ে দিয়ে বলেন, থাক, সেসব কথা বাদ দে মা, যা হওয়ার হয়ে গেছে। তোর ভাই আমার উপর অভিমান করে লুকিয়ে আছে। একদিন নিশ্চিত ফিরবে। তুই স্কুলে যাবি না? চল, আমি আজ তোকে স্কুলে রেখে দিয়ে যাব। ইনায়া সকাল থেকে কেমন যেন উসখুস করছে, তবে মায়ের ভয়ে কিছু বলতে পারছে না। মেয়ের এমন উসখুস করা দেখে এজাজ সাহেব বলেন, কি রে মা, এমন উসখুস করছিস কেন? কিছু বলবি? বাবা, স্কুলে শুনেছি আরহাম ভাইয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না।
সে নাকি আঙ্কেলের ওপর অভিমান করে চলে গিয়েছে। তুমি কি দেখেছো আরহামকে? এজাজ সাহেব এক পলক স্ত্রীর দিকে তাকিয়ে মেয়েকে বলেন, না তো মা, আমি কিভাবে বলবো বলো আরহাম কই গিয়েছে? আমি কি তার সঙ্গে ঘুরে বেড়াই? আর তুমি ইদানিং আরহামকে নাম ধরে ডাকছো। সে কিন্তু তোমার বড় সম্পর্কে ভাইয়া হয়। না বাবা, আমি ভাইয়া বলবো না, আমি আরহাম বলেই ডাকবো। সে তুমি আম্মুর মতো আমাকে থাপ্পড় মারলেও। কথাটা বলে ইনায়া এক দৌড়ে ঘরে চলে যায়। লুবনা বেগম ভাতের বাটি ডাইনিং টেবিলের উপর রেখে স্বামীর পাশে বসে বলেন, শুনো ইনানের বাবা, একটা কাজ করো, আরহামকে পাশে না রেখে একটা মিসে রেখে আসো। ইনায়ার চোখে পড়লে ও সুমিকে বলে দিবে। না, এখানেই থাক। ছেলেটা মাসখানেক হাত পা ভাঙা, এখন মেসে রেখে আসলে চলবে কি করে? ভাবছি ওকে বিদেশ পাঠিয়ে দিব, টাকা রোজগার করুক। কি যাতা বলো, ওর বয়স মাত্র 15, এখনই বিদেশে কাজ করতে যাবে? এটা মানতে পারবো না আমি। ওর বয়স 18 হলে তবেই পাঠাবো। আপাতত ওর হাত পা ভালো হলেই ঢাকা নিয়ে গিয়ে আমার বন্ধুর স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসব। সেখানেই পড়াশোনা করবে। তুমি যা ভালো বুঝো করো, তবে কম বয়সে বিদেশে পাঠিও না, নিজেদের অপরাধী মনে হবে। দেখতে দেখতে 2 মাস কেটে গিয়েছে। আরহামের হাত পায়ের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। এজাজ সাহেব সকালবেলা আরহাম ছাদে হাঁটছে, এমন সময় এজাজ সাহেব এসে বলেন, আরহাম, জি স্যার। এ এলাকায় তো তুমি থাকতে পারবে না, তাই তোমাকে আমি ঢাকা নিয়ে যাব আজ রাতে। তুমি ঢাকাতেই পড়াশোনা করবে, আমি সব ব্যবস্থা করে দিব। ঠিক আছে স্যার। এজাজ সাহেব চলে যেতে নিয়েও আবার ফিরে এসে বলেন, ও আরেকটা কথা, সেই দিন তোমার পাশে 2 লাখ টাকা পেয়েছিলাম, আমি নিয়ে এসেছি, যেটা আমার কাছেই রয়েছে। তোমার দরকার হলে আমাকে বলবে, দিয়ে দিব। আরহাম খানিকক্ষণ ভাবনার পর বলে, আমার টাকার প্রয়োজন নেই স্যার, ওটা আপনার কাছে রাখুন। আমি এসএসসি পাস করার পর পরপরই বিদেশ চলে যেতে চাই, তখন ওই টাকার সাথে আপনি আমায় কিছু টাকা ধার হিসাবে দেন। ঠিক আছে, দিব। এখন ছাদে বেশিক্ষণ থেকো না, ইনায়া দেখে ফেললে জামানকে বলে দিবে। ওরা তো তোমায় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। বাবার নাম শুনে আরহামের মনে অভিমানে পাহাড়টা আরো শক্ত হয়ে ওঠে, বেশি ওঠে। আর চোখের সামনে কিভাবে ওর আপন বাবা কোনো কথা না শুনি মেরেছিল। ক্ষোভের আগুন ঝনক কণ্ঠে বলে, আমি রুমে যাচ্ছি স্যার, ঢাকা কখন যেতে হবে আমাকে বলবেন, আমি তৈরি হয়ে থাকবো। কথাটা বলে আরহাম চলে যায় ওর ঘরে। এদিকে রোজকার মতো জামান সাহেব নামাজ পড়ে দোয়া করেন ছেলের জন্য। পাশে বসে থেকে শাহানা বেগমও দুহাত তুলে চোখের পানি ফেলতে থাকেন। এমন সময় জামান সাহেব বলেন, 2টা মাস হয়ে গেল ছেলেটাকে পেলাম না। থানায় মিসিং ডায়েরি করলাম, তবুও পেলাম না। কে জানে, ঘুষ না পেয়ে ওসি হয়তো খুঁজি করেনি। নিজের কলিজার টুকরো ছেলের কথা না শুনেই তুমি যা করেছো তা ছিল মারাত্মক ভুল। এখন সেই ভুলের মাসুল দিতে থাকো। আমি রান্নাঘরে গেলাম, যাও আজও জমি থেকে শাক তুলে নিয়ে এসো, চাটা রেঁধে দেই। কথাটা বলে শাহানা বেগম চলে যান। জামান সাহেব অসহায়ের মতো জায়নামাজটা গুটিয়ে রেখে চলে যায় জমিতে। রাত 10টায় এজাজ সাহেব চুপি চুপি আরহামকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন। সোজা বাস স্ট্যান্ডে টিকিট কেটে বাসে উঠে পড়েন। আরহাম চুপচাপ নির্ধারিত সময় হতেই বাস ছেড়ে যায়। সারা রাত জার্নি করে ভোরবেলা ঢাকা পৌঁছে যায়। এজাজ সাহেব আরহামকে সকালে নাস্তা করে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে হোস্টেলে তুলে দিয়ে ফিরে আসতে নিবে, অমনি আরহাম বলে, আমার এখনকার থাকা খাওয়ার টাকাটা আপনি দিয়ে দিন আঙ্কেল। জানি আপনার কষ্ট হবে, তবুও দিন, আমি আপনাকে সব ফিরিয়ে দেব। তা দিব, কোনো চিন্তাই নেই। মন দিয়ে পড়াশোনা করো, আশা করি দেখতে দেখতে বছর চলে যাবে। আমি আসছি। আরহামকে বিদায় দিয়ে এজাজ সাহেব বগুড়ায় বাস ধরেন। নতুন স্কুল, নতুন ক্লাস। আরহাম রেডি হয়ে স্কুলে যায়। শরীরে নতুন বানিয়ে দেওয়া পোশাক বেশ পরিষ্কার হয়ে ক্লাসে যেয়ে সবার সামনে বেঞ্চে বসে পড়ে। সবার সাথে পরিচয় হয়। শিক্ষকরা তার রেজাল্ট সম্পর্কে শুনে বেশ খুশি হন। আরহামকে বেশ আদর করেন। চলতে থাকে নিয়মিত ক্লাসে আসা যাওয়া। সবকিছুর মাঝেও আরহামের মনে শান্তি নেই। অর্থ কষ্ট যে কতটা ভয়ানক তা সে অনুধাবন করে। ইচ্ছে হয় ওর আর পড়াশোনা না করে বিদেশে পাড়ি জমাতে, কিন্তু সে নিরুপায়, বয়স হয়নি। আবারও পড়ায় মন দেয়। 9ম শ্রেণীর ফাইনাল এক্সাম।
মন দিয়ে সারা রাত দিন 24 ঘন্টা পড়ার পর ছিল সে। কোনো দিকে তাকানোর ইচ্ছে ওর ছিল না। টানা 20 দিন রাতে পড়াশোনা আর দিনে পরীক্ষার হলে গিয়ে নিজের সব মেধার উজাড় করে দিয়ে লেখে। বেশ ক্লান্ত, বিরতি দরকার। টানা 10 দিন সে আর বই হাতে তুলে দেখেনি। সারাদিন ঘুম পেড়ে কাটিয়ে দিয়েছে। এজাজ সাহেব সেজে রেখে গিয়েছেন, আর দেখা হয়নি তার সাথে, কথাও হয়নি। তবে মাস শেষে ঠিকভাবে সব বেতন পরিশোধ করে দিতেন তিনি, আর এতেই আরহাম খুশি। কি দরকার একজন ব্যস্ত মানুষকে বিরক্ত করার। দেখতে দেখতে রেজাল্টে দিন ঘনিয়ে আসে। আরহাম সকাল সকাল রেডি হয়ে স্কুলে উপস্থিত হয়। সবার শেষে বেঞ্চে চুপচাপ বসে থাকে। এমন সময় ওর পাশে এসে বসে রাহাত। ক্লাসের ফার্স্ট বই হলো আরহামের বন্ধু। আরহাম মন খারাপ করে ওর দিকে এক পলক তাকিয়ে চুপ হয়ে যায়। কি রে আরহাম, আমাকে দেখে এমন চুপ হয়ে গেলি কেন? কি হয়েছে তোর? রাত আরহামকে এক হাতে জড়িয়ে ধরে বলে, ভাবছি রেজাল্ট দেওয়ার পর তোর কি অবস্থা হবে। তখন আমি কি করব? তোর বেস্ট ফ্রেন্ড থাকবো, হয়তো সবচেয়ে বড় শত্রুতে পরিণত হব। শোন, আমি জানি তুই ফার্স্ট বয় হবি ক্লাস 10-এ, এতে আমার একটুও কষ্ট নেই। তুই আমাকে হারাসনি, হারিয়েছিস আমার মীরাকে। আমি খুশি হব তুই ফার্স্ট বয় হলে। দেখা যাক কি হয়। রেজাল্ট একটা কাগজের টুকরো মাত্র, এতে কখনোই ভাগ্য বা সম্পর্কের পরিবর্তন হয় না। আরাম রাহাতকে আরেক হাতে জড়িয়ে ধরে শিক্ষকদের দিকে নজর দেয়। শিক্ষক ক্লাস 9-এর রেজাল্ট ঘোষণা করেন। আনন্দের সাথে জানাচ্ছি, তোমরা এবার সম্পূর্ণ সিলেবাস বাইর থেকে তোমাদের নতুন লিডার পেয়েছ। আরাম খান এবারের এই স্কুলের ইতিহাসে সবচেয়ে সেরা ক্লাস 10-এর ফার্স্ট বয় হিসেবে উত্তীর্ণ হয়েছে। আরাম, সামনে এসো। রাহাত খুশিতে প্রায় লাফিয়ে ওঠে। আরামকে ঠেলে পাঠিয়ে দেয় সামনে। আরামও বিজয়ের হাসি দিয়ে নিজের রেজাল্ট শিট সংগ্রহ করে ফিরে আসে। দ্বিতীয় হয় রাত। সময় গড়াতে শুরু করে। আরামও স্কুলে নিয়মিত হয়। স্কুল হোস্টেল, হোস্টেল টু স্কুল সীমাবদ্ধ আরামের জীবনে। এদিকে সুমি আর ইনায়াও ক্লাস 5-এ উঠে যায়। তবে তাদের মনে আর হাসি নেই, দুজনে নিশ্চুপ হয়ে গিয়েছে। এজাজ সাহেব তা বেশ ভালোই লক্ষ্য করেন। জামান সাহেব তা লক্ষ্য করেও নিরুপায়। কেমন একটা দায়সারা ভাব তার আচার আচরণে। জমির ফলন ভালো হয়নি, সারা বছর খাবেন কি তা নিয়ে তিনি বেশ মগ্ন। আর সেই সাথে ছেলেটার সাথে করা অন্যায় তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। রাতে খাবার খেতে বসে শাহানা বেগম বলেন, আর ছেলেটা বাড়ি থাকলে কত ভালো হতো। বোনের ফার্স্ট হওয়া দেখলে ওর চেয়ে বেশি আনন্দ আর কেউ পেত না। জামান সাহেব চুপচাপ আলুর দম দিয়ে ভাত খেতে খেতে বলেন, এ যাই হোক শাহানা, তোমার হাতের রান্না দিন দিন কেমন যেন বিষাদে পরিণত হয়েছে। এ আর তৃপ্তি পাই না। পাবেও না। ওই বিঘা জমির উপর বসে বসে খেলে খাওয়া কি আর হজম হয়? দোকান দিতে চাইলে কিন্তু টাকা নেই। ধান পটল বিক্রি করা টাকায় তো ধার শোধ করে দিলে। টাকা না দিয়েও তো উপায় ছিল না, আমার বাড়িটাই নিয়ে নিত। তুমি রাগ করো না শাহানা, সামনে বছর দোকান দিবই। মেয়েটা কত ভালো রেজাল্ট করলো, তাকে তো একটা মিষ্টি খাওয়াতে পারতে। সেটাও খাওয়ানোর পয়সা নেই। আমি জানি টাকা আছে, তবে তুমি গোপনে মদ খাও। সেটা খেতেই বউ বাচ্চাদের রোজ রোজ আলুর দম আর শাক ভাত খাওয়াও। জামান সাহেব ধরা পড়ে যাওয়া চোরের মতো আমতা আমতা করে কিছু বলতে গেলেও শাহানা বেগম তাকে থামিয়ে দিয়ে বলেন, জমি ধানের মাঝে তুমি যে মদের বোতল লুকিয়ে রেখে আসো, আবার জমিতে গিয়ে তা খাও, তা আমি টের পেয়েছি ছেলে মারার দিনই। তুমি হুঁশে ছিলে না। এমনকি সেই দিন রাতেও ছেলেকে খুঁজতে গিয়ে বিনা কারণে সেন্সলেস হয়ে গিয়েছিলে। সেই দিনও তুমি বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা মদ খেয়েছিলে। জামান সাহেব নিশ্চুপ। তিনি কি বলবেন ভেবে পাচ্ছেন না, কেননা তার স্ত্রী সত্যি বলেছে। বাজার করার টাকা তার কাছে আছে, কিন্তু করে না, করতে ইচ্ছে করে না। ভয়ে যদি মদ কিনতে টাকা কম পড়ে যায়। দিনের পর দিন তিনি ছেলে মেয়ের সামনে ধার্মিক সেজে থাকলেও গোপনে তিনি মদ খান নিয়মিত। পূর্ণ অভ্যাস কি আর সহজেই পিছু ছাড়ে? শাহানা বেগম হঠাৎ মেয়ের দিকে তাকান। বড্ড মায়া হয় তার। বড় ভাইকে হারিয়ে মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে গিয়েছে, তেমন হাসে না, বাবার সাথে কথাও বলে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, মা সুমি, এমন চুপচাপ খাচ্ছিস কেন মা? আগে তো হইচই করে খেতে বসতি। একটু হাস না মা। আমার ভাইয়া কবে আসবে মা? আমি ভাইয়ের হাতে খাবার খাবো।
শাহানা বেগম ছলছল চোখে মেয়ের দিকে তাকালো, পরক্ষণে অগ্নিদৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে চাপা খুব জনকণ্ঠে বলেন, মদ তুমি খাবে তোমার বিষয়, লিভার নষ্ট করবে তোমার বিষয়, তবে কান খুলে শুনে রাখো জামান, আগামীকাল তুমি কিডনি বিক্রি করে হলেও মাংস কিনে আনবে। এটা আমার হুকুম, নয়তো তোমার সংসারের লাথি মেরে আমি চলে যাব। জামান সাহেব ভাত খাওয়ার আগেও গোপনে মদ খেয়ে এসেছেন, তবে খুব অল্প পরিমাণ, তাই স্ত্রীর কথার ধরন বুঝে কোনো রকমে মাথা দুলিয়ে চলে যান। ডাইনিং টেবিলে ইনায়ার সামনে থরে থরে সাজিয়ে রাখা হরেক রকমের মিষ্টি। এজাজ সাহেব বারবার মেয়ের মুখে মিষ্টি তুলে দিতে গেলেও ইনায়া খাচ্ছে না। এতে এজাজ সাহেব বেশ ক্ষুব্ধ কণ্ঠে বলেন, কি হলো মা ইনায়া, তোমার বাবা মিষ্টি খাইয়ে দিতে চাচ্ছে, তুমি খাচ্ছ না কেন? তোমাকে বলেছিলাম না বাবা, আসার সময় আমার বান্ধবীকে নিয়ে আসবে, আমি আর ও একসাথে মিষ্টি খাবো, তুমি ওকে নিয়ে আসোনি কেন? এজাজ সাহেব নিজের রাগকে কন্ট্রোল করতে পারলেন না, ঠাস করে মেয়ের গালে থাপ্পড় মেরে বলেন, বারবার ওই সুমি আর আরহাম, বলি তোদের দুই ভাই বোনের অত্যাচার আর সহ্য হচ্ছে না আমার। আরে বলদের বাচ্চারা, সুমি তোকে টপকিয়ে ফার্স্ট হয়েছে, তোর প্রতিদ্বন্দ্বী সে, আর আরহামের জন্য তোর ভাই ফার্স্ট হতে পারেনি কোনো ক্লাসেই, অথচ তোরা দুই ভাই বোন ওদের জন্য করেই পাগল। লুবনা, মেয়েদেরকে বোঝাও, আমি কিন্তু খুব ক্লান্ত এসবে। বাবার হাতে থাপ্পড় খেয়ে ইনায়া ততক্ষণে কাঁদতে কাঁদতে চলে গিয়েছে ওর ঘরে। লুবনা এগিয়ে গিয়ে স্বামীর পাশে বসে বলেন, বাচ্চা মানুষ এজাজ, রাগ করছো কেন? তুমিও তো আগের জামানে ভাইয়ের জন্য পাগল ছিলে, সব কিছুতেই আগে বন্ধুকে খুঁজতে, আজ তার ছেলে মেয়ের ওপর হিংসা করছো? চুপ করো লুবনা, আমি কখনোই ওই জামানকে বন্ধু ভাবিনি, ওটা ছিল প্রয়োজনের বন্ধুত্ব, ওর পাওয়ার আমি ব্যবহার করেছি, তাছাড়াও আমার প্রতিদ্বন্দ্বী ছিল না। চেইন স্মোকার আর মদ খাওয়া লোক আমার বন্ধু হবে? হা হা হা, ইম্পসিবল লুবনা। লুবনা বেগম অবাক হয়ে বলেন, মানে তুমি জামান ভাইকে কখনোই বন্ধু মনে করোনি? না, কখনোই না। এই এজাজ সবার আগে নিজের স্বার্থ দেখে, তারপর অন্য সব। আমি কালকেই ইয়ানাকে অন্য স্কুলে ভর্তি করাবো। আমি চাই আমার মেয়ে ফার্স্ট গার্ল হয়ে থাকুক। কথাটা বলে এজাজ সাহেব চলে যান ঘরে। আর লুবনা বেগম দীর্ঘ 17 বছর সংসার করার পরে স্বামীর আসল রূপ থেকে স্তব্ধ হয়ে বসে থাকে চেয়ারে। তার বিশ্বাসই হচ্ছে না তার স্বামীর মন এতটা কুৎসিত। পরদিন সকাল সকাল এজাজ সাহেব মেয়েকে অন্য স্কুলে ভর্তি করাতে নিয়ে যেতে বের হবে। তার আগে লুবনা বেগম ব্যাগপত্র গুছিয়ে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে নেবেন, অমনি এজাজ সাহেব বিস্ময়কর চাহনিতে তাকিয়ে তাদের সামনে দাঁড়ায়। তিনি বেশ চমকে গিয়েছেন লুবনা বেগমের কাজে। এ কি লুবনা, তুমি ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? বাবার বাড়ি? তোমার মতো কুৎসিত আর স্বার্থ উন্নাসী মনের লোকের সাথে আর সংসার নেই। ছি, আমি ভাবতেই পারছি না তোমার মন মানসিকতা এত নিম্নমানের। কথাটা বলে লুবনা বেগম বাড়ি থেকে বের হয়ে যেতে নিবেন, অমনি এজাজ সাহেব তার দুহাত চেপে ধরে পায়েও ধরবেন এমন অবস্থা, কেননা তিনি লুবনা বেগমকে ভীষণ ভালোবাসেন। লুবনা, এই লুবনা, প্লিজ যেও না, তুমি যা বলবে আমি সত্যিই তাই করব, প্লিজ যেও না। না, আমি যাবই, তোমার সাথে আর নয় সংসার। প্লিজ একটা সুযোগ দাও, আর আমি হিংসা করব না কাউকে। ঠিক আছে, মেয়েকে অন্য স্কুলে দেওয়ার চিন্তা বাদ দিবে এবং এক্ষুনি সুমিকে বাসায় নিয়ে এসে ইনায়া যা বলে করবে। আমি হিংসা পছন্দ করি না এজাজ, যা তুমি ভালোই জানো। এজাজ সাহেব স্ত্রীর পা ছেড়ে দিয়ে খুশিতে টুপুস করে স্ত্রীর গালে চুমু দিয়ে বলেন, আমি এক্ষুনি সুমকে আনছি বউ, তুমি যাও যাও, ঘরে লাগেজ রেখে কিচেনে রান্না শুরু করো। কথাটা বলে এজাজ সাহেব পাগলের মতো ছুটে যান সুমিতের বাড়ির দিকে। দেখতে দেখতে বছর পার হয়ে যায়। এসএসসি পরীক্ষা শুরু। আরাম আবারও মন দিয়ে পড়তে শুরু করে, তবে একা নয়, তার সঙ্গে রাহাতকেও নিয়েছে। দুই বন্ধুর সম্পূর্ণ ফোকাস এখন পরীক্ষার দিকে। টানা 2 মাস পড়াশোনা আর পরীক্ষা দিয়ে রাহাত প্রায় বিধ্বস্ত। আরাম স্বাভাবিকভাবে রাহাতকে ওর বাড়ি পৌঁছে দিয়ে হোস্টেলে ফিরতে দেখে এজাজ সাহেব দাঁড়িয়ে আছে, হাতে সবুজ রঙের একটা বই আর বড় একটা
কাগজ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আরহাম, তোমার সময় হয়ে গিয়েছে। কিছুদিন আগেই তুমি 18 বছর পার করে ফেলেছ। এসএসসি পরীক্ষাও শেষ। আর অপেক্ষা নয়, এবার পাড়ি দাও বিদেশ। আঙ্কেল, আমি তো আজই পরীক্ষা শেষ করলাম, একটু ক্লান্ত, কয়টা দিন রেস্ট নিতে পারবো না? তারপর না হয় যেতাম। না, আর নয়, সব ঠিকঠাক করে ফেলেছি আমি। টিকিটও রেডি। তোমার পেছনে আমার মোট 4,30,000 টাকা খরচ হয়েছে। আশা করি দ্রুত তা মিটিয়ে দিবে। আরাম ছোট্ট করে বলে। ঠিক আছে আঙ্কেল। এজাজ সাহেব সেদিন চলে গেল। 2 দিন পর আবার আসেন, তবে হাতে করে নিয়ে আসে খালি সুটকেস। আরামও কোনো কথা না বলে সুটকেসে নিজের কাপড় তুলে নেয়, বের হয় হোস্টেল থেকে সোজা এয়ারপোর্ট। এজাজ সাহেব আরামের হাতে পাসপোর্ট টিকিট আর একটা স্মার্টফোন বুঝিয়ে দিয়ে বলেন, স্মার্টফোন বাদ, পাওনা হলো 4,46,000। এসো এখন। আরাম মুচকি হেসে ভেতরে চলে যায়। এজাজ সাহেব ঘাট থেকে একটা বোঝা নামাতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ির দিকে পা বাড়ান। দুবাই এয়ারপোর্টে পৌঁছে যায় আরহাম। তাকে রিসিভ করে একটা ছেলে, বাংলাদেশি, নাম সালাম। লোকটা ভীষণ অমায়িক, খুব ভালোভাবেই এয়ারপোর্ট থেকে নিয়ে আসে একটা ঘরে। সেই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও ঘরে ঢুকে দেখতে পাই 3 জনের রুমের মধ্যে গাদাগাদি করে রয়েছে 11 জন মানুষ, সেসহ 12 জন। এমন সময় সালাম সাহেব তার কাঁধে হাত রেখে বলেন, অবাক হয় না ছোট ভাই, আমরাও এখানে থাকি, অভ্যাস হয়ে গিয়েছে। আরহাম চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। রুমে গাদাগাদি করে সবাই থাকলো, কোনো দুর্গন্ধ নেই, বেশ গোছালো আর পরিষ্কার। এমন সময় সালাম সাহেব বলেন, আর আমি ছোট ভাই, নিজের বিছানায় গিয়ে ব্যাগের পিয়ে রেখে হাত মুখ ধুয়ে এসো। আগামীকাল থেকেই কাজে নিয়ে যাবো তোমায়। দুবাই নির্মাণ শ্রমিকরা এভাবেই থাকে, বেতন 900 দিরহাম। তোমার আশা করি চলে যাবে। সবগুলো বেড 2 তলা করে। আরহাম 2য় তলায় বেড পায়। বেডগুলো নিচে রেখে হাত মুখ ধুয়ে খেতে বসে। ও আজ নতুন এসেছে বলে উটের মাংসের বিরিয়ানি রান্না করা হয়েছে। সালাম সাহেব সহ সবাই আরামকে ছোট ভাইয়ের মতো খাইয়ে দেয়। আরামও খুশি মনে খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই কাজে বের হয়। 12 তলায় রড বাঁধতে গিয়ে বুঝে বিদেশ কি জিনিস। প্রখর রোদে লোহার রডগুলো আগুনে গোলার মতো গরম, সেই সাথে রোদের তাপে পিঠ পুড়ে যাওয়ার অবস্থা। নিঃশ্বাসের চেয়েও বাতাস গরম। চোখ মুখ শুকিয়ে আসে আরামে, যা দেখে সালাম সাহেব দ্রুত স্যালাইন খাওয়ায়, তবে খেতে পারে। আরাম পানি তো নয়, যেন ফুটন্ত আগুনের লাভা। একদিন কাজ করে আরাম কাহিল, তবুও থেমে গেলে চলবে না। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। 1800 দিরহাম রোজগার করেছে ও। তবে এই 3 মাসে এজাজ সাহেব 1800 বারেরও বেশি ফোন করেছে টাকার জন্য। এক প্রকার অতিষ্ঠ হয়ে আরাম 1500 দিরহাম তাকে পাঠিয়ে দেয়। বাকিটা নিজের মা বোনকে দিবে বলে রেখে দেয়। রাতে কাজ শেষ করে রুমে ফিরে মোবাইল ঘেটে বের করে আনে ওর মায়ের ফোন নাম্বার। কাপা কাপা হাতে কল করে কানে ফোনটা তুলে যতই রিং হচ্ছে ততই ঘামছে আরহাম। মেয়েকে পড়াতে বসা শাহানা বেগম অবাকি হন জর্জিনো বাটন ফোনটা রিং হতে দেখে। গত 2 বছর তার কোনো ভাই বোন কল করেনি, আজ হঠাৎ কে কল করলো। এসব ভাবতে ভাবতেই কলটা রিসিভ করে বলেন, হ্যালো, কে বলছেন? মা, আমি আরহাম বলছি। বহুদিন পর ছেলের কণ্ঠে মা ডাক শুনে স্তব্ধ হয়ে যায়। শাহানা বেগম ফুপিয়ে ওঠেন। তিনি কাপা কাপা কণ্ঠে বলেন, বাবা, কেমন আছিস তুই? এতগুলো দিন পর মনে পড়লো আমার কথা। ভালো আছি মা, তোমরা কেমন আছো? ভালো নেই রে বাবা। তুই চলে যাওয়ার পর থেকে তোর বাবা হাসতে ভুলে গেছে, কষ্টে মদ খেতে আরম্ভ করেছে। তোর বোনটাও নিশ্চুপ হয়ে গিয়েছে। ফোন দিবে একটু সুমিকে, পাগলিটার সাথে একটু কথা বলতাম। শাহানা বেগম মেয়ের হাতে ফোনটা তুলে দেন। সুমি এতক্ষণে মায়ের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করেছিল কেন কাঁদছেন তিনি, কিন্তু ফোনটা এগিয়ে দিয়ে শাহানা বেগম মুচকি হেসে বলেন, নে পাগলি, তোর ভাই ফোন করেছে। সুমি কাপা কাপা হাতে ফোনটা তুলে নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, হ্যালো ভাইয়া। হ্যাঁ রে বোন, কেমন আছিস তুই? তুমি নেই ভাইয়া, আমিও ভালো নেই। আমাকে আর কেউ কোলে করে স্কুলে নিয়ে যায় না, আদর করে খাইয়ে দেয় না। তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। তোর শখগুলো পূরণ করব বলে আজ আমি বহু দূরে বোন। তোর স্কুলের নতুন জুতো, নতুন ব্যাগ আমি কিনে দেব, নেবি আমার থেকে? তুমি টাকা কোথায় পাবে ভাইয়া?
তোর ভাই আজ 3 মাস হলো প্রবাসী। মাকে ফোন দে, তাকে বলে দিচ্ছি আমি। সুমি ওর মাকে ফোন দেয়। আরহাম বলে, মা শোনো, আগামীকাল ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবে। আমি কিছু টাকা পাঠিয়ে দেবো, যা দিয়ে সুমির নতুন ড্রেস, স্কুল ব্যাগ আর নিজের জন্য বোরখা কিনে নিও। সাথে টাকা থাকলে বাজারও করে নিও। তুই বাড়ি কবে আসবি বাবা? হাবিদ সাহেবের চেয়ে ভয়ঙ্কর বড় লোক যখন হব তখন আমি ফিরবো। কলটা কেটে দিয়ে ডাল ভাত খেয়ে শুয়ে পড়ে আরহাম। পরের দিন দুপুরবেলা মায়ের পাঠিয়ে নেওয়া অ্যাকাউন্ট নাম্বারে বাকি 300 দিরহাম পাঠিয়ে দেয়। সবই দেখেন সালাম সাহেব, মনে মনে হাসেন, কেননা ওনার আরহামের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। এগিয়ে গিয়ে বসে ওর পাশে, তারপর বলেন, শোনো ছোট ভাই, সব টাকা পরিবারের জন্য খরচ করিস না, নিজের জন্য কিছু রাখ, নয়তো আমার মতো তুইও কোটি টাকা রোজগার করলেও 1 পয়সারও মালিক হবি না। আরহাম মুচকি হেসে বলে, আমি সবই জানি ভাইয়া, তবুও বেতনের টাকাটা তাদের দিয়ে আমি আজ হালকা অনুভব করছি। বুঝেছি, চল শুক্রবার দেখে উঠের মাংস নিয়ে এসেছে, গিয়ে দিয়ে ঘুম দিবে। এদিকে ভাইয়ের টাকা দিয়ে নতুন ড্রেস, জুতো আর ব্যাগ নিয়ে সুমি স্কুলে যেতে দূর থেকে ছুটে আসে ইনায়া। সুমিও এগিয়ে গিয়ে কিছু বলতে নিবে, অমনি ইনায়া বলে, কিরে বান্ধবী, আজ হঠাৎ পরীর মতো স্কুলে আসলে যে? কোথায় পেলি এসব? সুমি বিশ্বজয় করা হাসি দিয়ে বলে, আরহাম ভাইয়া কিনে দিয়েছে। আরহাম নামটা শুনে ইনায়ার মুখ গোমরা হয়ে যায়, যা দেখে সুমি ওর গাল টেনে দিয়ে বলে, ওলে বাবা, আমার বান্ধবী তার হবু হাজবেন্ডের নাম শুনে এমন রাগ করলো কেন? হিংসে করলো বুঝি? ওর নাম মুখে আনবি না তুই। কুত্তাটাকে কত দিন হলো দেখি না, সামনে পেলে ওর অভিমান ছুটিয়ে দেব। সময় হোক, তোকে আমাদের বাড়িতে বউ করে নিয়ে যেতে বর বেশে আসবে। এখন চল ক্লাসে যাই, আর কেউ না জানো আমি জানি তুই আমার হবু ভাবি। ইনায়া ফিক করে হেসে দিয়ে বলে, আর আমিও জানি তুইও আমার ভাইয়ের হবু বউ। দেখতে দেখতে মাস ঘুরিয়ে 5টা বছর কেটে যায়। এজাজ সাহেবের পাওয়া টাকা শোধ করতে মা বোনকে মাঝে মাঝে টাকা পাঠিয়ে নিজের বলার মতো 10,000 দিরহাম ছাড়া কিছুই নেই আরহামের। রোজগার মতো কাজে যায় আরহাম। দিনটা ওদের দলের জন্য ছিল সবচেয়ে কঠিন আর ভয়াবহ। কাজ শুরু করার আগেই পাশে বিল্ডিংয়ের গ্যাস সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ হয়, যাতে বিল্ডিং ভয়াবহ কম্পনে ভেঙে একদিকে হেলে যায়। আটকা পড়ে আরহামের দলের কিছু লোক, তাদের মধ্যে ছিল সালাম সাহেবও। যা জানার পরপরই আরহাম পাগলের মতো ছুটে যায় বিল্ডিংয়ের ভেতর। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে পেয়ে যায় দেওয়ালের নিচে চাপা পড়া সালাম সাহেবকে আরও 7 জন লোক। ক্ষিপ্ততার সাথে হামবা দিয়ে দেওয়াল ভেঙে টেনে বের করে তাদের নিয়ে বিল্ডিং থেকে বের হওয়ার মিনিট 5 পরেই বিকট শব্দে পরপর 10 সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়ে পুরো বিল্ডিং ধুলোয় পরিণত হয়ে যায়। বেঁচে যায় আরহামের ওসিলায় 8 জন মানুষ, যার মধ্যে একজন ছিল দুবাইয়ের ধনী শেখেরই ইঞ্জিনিয়ার সন্তান, যিনি নিজের সন্তানকে ওসিলা হয়ে বাঁচার জন্য 1 লাখ দিরহাম উপহার দেন। ইঞ্জিনিয়ার সাহেবও আরহামকে বলে দেন যে কোনো সাহায্যেতে তিনি পাশে থাকবেন। একসাথে এত দিরহাম পেয়ে আরহাম খুশি, তবে সেই খুশির মাঝেও সালাম সাহেব মাথায় আর পায়ে ব্যান্ডেজ নিয়ে মুখ গম্ভীর করে এগিয়ে এসে ওর পাশে বসে। খানিকক্ষণ নীরব থেকে বাহাতের পকেট থেকে একটা মোটা খাম বের করে ওর হাতে দিয়ে বলে, আরহাম, তোকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসা দেখালো আমি তোর সাথে গত 5 বছরই বেইমানি করে এসেছি। কথাটা বলেই হু হু করে কেঁদে ফেলেন। আরহাম তাকে সান্ত্বনা দিয়ে বলে, কি বলছো তুমি ভাইয়া এসব? আর এটা কিসের খাম? এটা তোর কষ্টের খাম ঝরানো টাকা ভাই। তোর বেতন প্রথম বছর 1800 দিরহাম ছিল, আমি তোকে 900 দিয়ে বাকিটা নিজে নিয়ে নিতাম। পরের বছর তোর বেতন ছিল 2500 দিরহাম, তবুও আমি তোকে 900 দিরহামই দিয়ে এসেছি। তবে আমাকে ক্ষমা করে দে ভাই, আমি তোর জাদুর সাথে অনেক অন্যায় করলেও তুই আমার জন্য জীবন বাজি রেখেছিস। আর আমি কিনা তোর টাকা মেরে খেয়েছিলাম। আমাকে আমার ভাবলেই ঘৃণা হচ্ছে, আমাকে মাফ করে দে ভাই। তুমি ভুল বুঝতে পেরেছো ভাই, তাতেই আমি খুশি। পুরনো কথা ভুলে যাও, নতুন করে শুরু করা যাক। কথাটা বলেই আরহাম সেই ইঞ্জিনিয়ারের কাছে যায়, তাকে নিয়ে কনস্ট্রাকশন কোম্পানির খোলার কথা জানাই হাতে। ইঞ্জিনিয়ার সাহেবও তার সর্বোচ্চ চেষ্টা করে কাজ দেওয়ার। দেখতে দেখতে বড় হতে থাকে আরহামের কোম্পানি।
বছর পেরিয়ে এক যুগ পেরিয়ে যায়। আরাম এখন দুবাইয়ের নামকরা কনস্ট্রাকশন কোম্পানির মালিক। ব্যাংক কোটি দিরহাম। মা আর বোনকে না জানিয়ে আবিদ সাহেব চেয়েও বড় বাড়ি বানিয়েছে। এখন পালা দেশে ফেরার। বয়স তার কম হলো না, 30 বছর পেরিয়ে গেছে 2 দিন হলো। জীবন সঙ্গীরও তো প্রয়োজন আছে। বহু বছর মা বাবা আর বোনকে দেখেনি আরহাম। এমনকি স্মার্টফোনে ভিডিও কলে দেখার উপায় থাকলেও কল করেনি কখনো, সরাসরি দেখবে বলে। সকাল থেকে শাহানা বেগম তোড়জোড় শুরু করে দিয়েছেন তার ছেলে আসবে বলে। সুমিও ভাইয়ের আসার খবর শুনে ছুটে যায় ইয়ানার বাড়িতে। অসময়ে সুমিকে বাড়িতে আসতে দেখে ইনায়া বেশ অবাকি হয়ে বলে, কি রে বান্ধবী, তুই হঠাৎ আমাদের এখানে? বান্ধবীর খুশির খবর আছে। আর খুশির খবর? তোর ভাই কি দিল তোকে ওসব? আর শুনতে ইচ্ছে করে না। অনার্স শেষ হতে চলল, তবুও তোর ভাই এলো না। আমি কি আইবুড়েই থেকে যাব? না না বান্ধবী, তোর হবু হাজবেন্ড তো দেশে আসছে রে, আজ রাতেই চলে আসবে। যাবে নাকি আমাদের বাড়িতে তোর হবু হাজবেন্ডকে দেখতে? ইনায়া কি বলবে ভেবে পায় না, আমতা আমতা করতে থাকে। শুধু যা দেখে সুমি মুচকি হেসে বলে, থাক, বুঝে গেছি, চল আমার সঙ্গে। কথাটা বলে সুমি ইনায়াকে নিয়ে চলে যায় ওদের বাড়ি। সে আগের মতোই পুরনো 3 রুমের বাড়ি, ভাঙ্গাচোরা রান্নাঘরে শাহানা বেগম তোড়জোড় করছে রান্নার। জামান সাহেব মদ খাওয়া ছেড়ে দিয়েছেন 6 বছর হলো, কেননা মদ খেলে তিনি অসুস্থ হয়ে যান। তীব্র ব্যথা হয় পেটে। বহুদিন পর ছেলে আসবে শুনে ধান বিক্রি করার টাকায় বাজার করে এনেছেন 2 হাত ভরে। সুমিও ইনায়াকে নিয়ে ওর রুমে যায়। ইনায়া ছটফট করছে, সময় যেন কাটছি না। বহু কষ্টে ঘড়ির কাঁটা রাত 9টা ছুঁই ছুঁই। বাহিরে গাড়ির শব্দ শুনে ছুটে বের হয় সুমি। শাহানা বেগম ও বেরিয়ে যান সঙ্গে সঙ্গেই। জামান সাহেব আড়ালে নিজেকে গুটিয়ে রাখেন। নিজেদের বাড়ির সামনে কোটি টাকার মূল্যের ব্র্যান্ড নিউ রেঞ্জ রোভার গাড়ি দাঁড়িয়ে আছে। তার চেয়েও বেশি অবাক হয় গাড়ি থেকে নেমে আসা ওর ভাইকে দেখে। 13 বছর আগে সেই আনস্মার্ট হাবাগোবা ছেলে আর আজকের আরহামের মধ্যে দিনরাতের তফাৎ। বহুদিন পর ছেলেকে এই রূপে দেখে শাহানা বেগম বেশ বিস্মিত। মা বোনকে অবাক হতে দেখে আরহাম মুচকি হেসে তাদের দিকে এগিয়ে গিয়ে বলে, কেমন আছো মা? কিরে বুড়ি, কেমন আছিস? ছেলে চেহারা দেখে অবাক হলো। কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গে 2 হাতে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে শাহানা বেগম। সুমি নিজেও ভাইয়া বলে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। জামান সাহেব ততক্ষণে বের হয়ে এসেছেন। তার চোখ মুখ লজ্জা। আরাম বহুদিন পর বাবাকে দেখে এক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। জামান সাহেবও পরম মমতায় ছেলেকে বুকের মাঝে টেনে নেয়। দূর থেকে ইনায়া পলকহীন চোখে তাকিয়ে আছে তার সুদর্শন পুরুষটার দিকে। ওর ইচ্ছে করে একবার যেন ওর দিকে তাকাই আরহাম। ইনায়ের ভাবনার সঙ্গে সঙ্গে আরহাম ওর বাবাকে ছেড়ে দিয়ে বাড়ির দিকে তাকাতেই চোখটা আটকে যায় দরজার কোণায় দাঁড়িয়ে থাকা ইনায়াকে দেখে। ভাইকে এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে সুমিও সেদিকে তাকিয়ে মুচকি হাসে, কেননা ওর ভাই পলকহীন চোখে ইনায়াকে দেখছিল। ভাইয়া, চোখের পলকটা একবার ফেলো। এই ইনায়া, বাহিরে আয় বান্ধবী। বোনের মুখে ইনায়া ডাক শুনে আরেক দফা চমকে যায় আরহাম। ও ভাবতেই পায়নি সেই পিচি আজকে ওর সামনে দাঁড়িয়ে থাকা পড়ি। ইনায়া ধীর পায়ে আরহামের সামনে এসে বলে, আসসালামু আলাইকুম আরহাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ইয়ানা ম্যাম। এখন যুগ পেরিয়ে গেল, তোকে দরজার কোনায় লুকিয়ে থাকার স্বভাবটা গেল না না? কথাটা বলে মুচকি হাসে আরহাম। ইনায়াও লাজুক হেসে চোখটা নামিয়ে ফেলে। আর আমার সময় নষ্ট করে না। ওর বাবা মা বোনকে গাড়িতে উঠতে বলে নিজেও গাড়িতে উঠে বসে। ইনায়া একাই দাঁড়িয়ে থাকে বাহিরে। যা দেখে আরহাম বলে, এই যে ম্যাডাম, আমার পাশে এসে বসুন। বলতে দেরি ইনায়া বসতে দেরি করেনি। গাড়িতে কয়েকবার সুমি জিজ্ঞেস করেছিল কোথায় নিয়ে যাচ্ছে, তবে জবাব দেয়নি আরহাম। 10 মিনিট গাড়ি ড্রাইভ করার পর গাড়ি থেমে যায় একটা 3 বিঘা জমির ওপর গড়ে ওঠা 3 তলা বাড়ির সামনে। আরহাম গাড়ি থেকে নেমে ওর বাবা মা আর বোনকে নামতে বলে। ইনায়া আগে নেমে হাঁ করে তাকিয়ে থাকে। আরহাম ওর বাবা মায়ের হাতে একটা চাবি তুলে দিয়ে বলে, বাবা মা যাও, চাবিতে গেটটা খোলো। জামান সাহেব আর শাহানা বেগম বিস্ময়কর চাহনিতে তাকাই ছেলের দিকে। সুমিও আমতা আমতা করে বলে,
ভাইয়া, এটা কি তোমার বাড়ি? না, এটা আমাদের বাড়ি। মা, দরজাটা খুলে দাও। শাহানা বেগম কাপা কাপা হাতে চাবিটা তালার ভেতর দিয়ে ঘোরাতেই লক খুলে যায়। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে লাল গোলাপের পাপড়ি পড়তে শুরু করে, সাথে দরজার পাশে নেম প্লেটের উপর থেকে কাপড় সরে যায়, যেখানে বড় বড় করে লেখা আরহাম মঞ্জিল। বাবা মা বোন আর ইনায়াকে নিয়ে খেতে বসেছে আরহাম। খাওয়া দাওয়া করে শাহানা বেগম চলে যান রাজুকেও কিচেনে। সুমিও ভাইকে বলে, ভাইয়া, ইনায়াকে একটু ছেড়ে দিয়ে আসবে? আমার সাথে গেলে অবশ্যই রেখে আসবো। ধীর গতিতে গাড়ি ড্রাইভ করছে আরহাম। পাশে বসে আছে ইনায়া, নিচেই নীরব। এমন সময় আরহাম বলে, ইয়ানা, বলুন। আমার বয়স খুব বেশি হয়নি, এখনো অবিবাহিত। প্রেম করার বয়সটা বহু আগেই চলে গিয়েছে। সরাসরি বলি, বিবাহ করবে আমায়? ইনায়া এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। হক চুকিয়ে ওঠে, কাপা কাপা কণ্ঠে বলে, মানে? আমি জানি তুমি আমায় ভালোবাসো, সুমি সবই বলেছে আমায়, তাই অভিনয়টা না করেই বলছি, বিবাহ করবে আমায়? আমার সন্তানের আম্মু হবে, আমার বাবা মায়ের বৌমা হবে, আর আমার বোনের একমাত্র ভাবি হবে। ইনায়ার চোখ ছলছল করে ওঠে। হুট করে আরহামকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কুত্তা, তোর বউ হব বলেই তো সেই ছোট্ট থেকে অপেক্ষা করছি, আর তুই বলছিস আমি হব কি না? হ্যাঁ হব, আমি তোর বউ। চল, এক্ষুনি বিবাহ করবি আমায়। আরহাম এক হাতে ইনায়াকে জড়িয়ে ধরে বলে, আর কিছুদিন ধৈর্য ধরো পাগলি, আমি আমার বোনটাকে আগে আমি বাড়ি পাঠাই। মুখোমুখি বসে আছে আরহাম আর ইনায়ার পরিবার। এমন সময় আরহাম ইনানের পাশে গিয়ে বসে, বলে, বন্ধু, কেমন আছিস তুই? ইনান আরহামকে জড়িয়ে ধরে বলে, নিজের ভাইয়ের মতো বন্ধুকে বহুদিন পর দেখে কি খারাপ থাকতে পারি বলো? তা কি করছিস এখন? ক্যাডেট স্কুল আমার ক্যারিয়ার গড়ে দিয়েছে বন্ধু। আর্মি মেডিকেল সার্জন হিসেবে কর্মরত আছি এখন। বেশ ভালো, তাহলে আমার বোনের দায়িত্বটাও নিয়ে নে বন্ধু। বয়স তো আমার মতোই হলো। তাহলে আমার বোনের দায়িত্বটাও তুই নিয়ে নে, একসাথে না হয় দুই বন্ধু বিবাহ করি। আরহাম ইনায়ার দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে লাজুকতার হাসি। আরহামও হেসে বলে, আমি আর কি বলবো, পাত্রী যখন রাজি হবে ডাকা হোক কাজে। দুই পরিবারই মেয়েকে কেঁদে বিদায় আর হাসি মুখে বৌমাকে বরণ করে নেয়। রাত 12টা বেজে 2 মিনিট। দরজা খোলা শব্দে নড়েচড়ে বসে ইনায়া। আরহাম দরজা লাগিয়ে ধীর পায়ে ইনায়ের সামনে এসে বসে। কাপা কাপা হাতে ঘোমটা তুলতেই চোখ পড়ে ইনায়ার মায়াবী চেহারার ওপর। ইনায়াও তাকায় তার ছোটবেলার ভালোবাসার পুরুষ আরহামের দিকে। দুজনেই নিশ্চুপ, আরহামের কাঁধে মাথা রেখে। চাঁদ দেখতে থাকা ইনায়া হঠাৎ বলে, এই আরহাম, তুমি কিন্তু কিছু ভুলে যাচ্ছ। কি বলে যাচ্ছে বউ? তুমি কিন্তু এখনো আমায় ভালোবাসি বলনি। আরহাম মিষ্টি হেসে ইনায়ার কপালে চুমু দিয়ে বলে, ভালোবাসি তোমাকে প্রিয়তমা। আমিও তোমায় ভালোবাসি প্রিয়, সারা জীবন ভালোবেসে যাব। পরিশেষে করুণ পরিণতি হয়েছে আবিদ সাহেব আর রিনা বেগমের। তাদের জায়গা হয়েছে বৃদ্ধা আশ্রমের। বাড়ি গাড়ি আর কোটি কোটি টাকা আবিদ শেষ করে ফেলেছে মদ, নারী আর জুয়ার পেছনে। শেষে একটাবারে খুন করার অপরাধী তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। প্রকৃতি আমাদের শিক্ষা দেয়, পাপ বাপকেও ছাড়ে না।